আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। গতদিন আমরা কাস্টম ডাটা সেট নিয়ে কথা বলতেছিলাম, তাই তো? সো আমাদের কাস্টম ডাটা সেটে কি কি ছিল? আমাদের কাস্টম ডাটা সেটে ছিল হচ্ছে আওয়ার ডাটা হচ্ছে একটা ফোল্ডার ছিল। সেই ফোল্ডারের মধ্যে কয়টা ফোল্ডার ছিল? তিনটা ফোল্ডার ছিল, তাই তো? জি তিনটা ভাই, ফোল্ডার তিনটা ছিল। ফোল্ডার। সো তিনটা ফোল্ডার টেস্ট, ট্রেইন অ্যান্ড ভ্যালিডেশন। টেস্ট, ট্রেইন অ্যান্ড ভ্যালিডেশন পার ফোল্ডারে আমি বলছিলাম হচ্ছে আমার ক্লাস 1, ক্লাস 2 এরকম হবে, দুইটা ফোল্ডার থাকবে। পার ফোল্ডারে হচ্ছে আমার ইমেজ থাকবে। সেক্ষেত্রে ইমেজটার ব্যাপারে আমি একটা কাজ করি, আমি এখান থেকে আচ্ছা, ট্রেইন তো আছে তাই না? ট্রেইন আছে, দেখি। ট্রেইন ফোল্ডার, তাই তো? ট্রেইন ফোল্ডারের আমার ফোল্ডারের স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ব্রিফ দেই। হ্যাঁ, আমি এখানে এই ব্রিফটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ডাটা সেট এর নাম দেখা যাচ্ছে? নাম এটা হচ্ছে, নামটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে নাম বোঝা যাচ্ছে না, তাই না? আহ আহ, এবার মনে হয় নাম বোঝা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে টাইনি ইমেজ নেট 200 ডাটা সেট, ঠিক আছে? সো টাইনি ইমেজ নেট 200 এই ডাটা সেটের ভিতরে আমি হলো ডাটা সেটের প্যাটার্ন দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন ডাটা সেট, অথবা আমরা এগুলো সাধারণত অবজেক্ট ডিটেকশনেও কাজ করে থাকি, এগুলো সেগমেন্টেশনেও কাজ করে থাকি, ঠিক আছে? সো এর ভিতরে আমার এখানে ফোল্ডার আছে, হচ্ছে ভ্যালিডেশন ফোল্ডার আছে, তাই তো? এই হচ্ছে ভ্যালিডেশন ফোল্ডার, আর এই হচ্ছে ট্রেইন ফোল্ডার। এই হচ্ছে ট্রেইন ফোল্ডার, ওকে। সো ট্রেইন ফোল্ডার গুলোর মধ্যে আমি যদি আর একটু বড় করে দেখাইতে চাই, এখানে অনেকগুলো ফোল্ডার দেখা যাচ্ছে, তাই তো? যাচ্ছে দেখা অনেকগুলা? হ্যাঁ ভাই, ওকে, ফোল্ডার দেখা যাচ্ছে। জি, হ্যাঁ। সো অনেকগুলো ফোল্ডারের মধ্যে এখানে দেখা যায় যে, আমি পড়ে দিচ্ছি এগুলো, মানে আমার ল্যাপটপের স্ক্রিনের ফন্ট একটু ছোট, আমি ছোট স্ক্রিন মানে ফন্টে আর কাজ করি আর কি। যাই হোক, সো আমি এগুলো বলে দিচ্ছি যে এটা N1226767, ওকে। এরকম এন দিয়ে বিভিন্ন নাম্বার দিয়ে আর কি এই ডাটা, এই মানে ফোল্ডার গুলোকে আর কি ভাগ ভাগ করা আছে, ওকে। সো এই এই এন এর মাধ্যমে এটাকে কি বোঝানো যায়, এটাকে কি বোঝানো যায়? এই এইগুলো কিন্তু আমরা আমরা হলো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে আমরা কি করছিলাম, আমরা এই ক্লাস অন ক্লাস টু দেখাইছিলাম না? এই ক্লাস অন এর নাম হচ্ছে হলো এই এন সামথিং, ক্লাস টু এর নাম এরকম, ঠিক আছে? আমরা যদি এখানে দেখি ইমেজ নেট 200, তার মানে এখানে 200টা ফোল্ডার আছে, ঠিক আছে? 200 আইটেমস, 200 আইটেমস, ঠিক আছে? সো 200টা ফোল্ডার বলতে কি বোঝানো যাচ্ছে, এখানে 200টা ক্লাস আছে। প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমার হচ্ছে এখানে একটা টেক্সট ডকুমেন্ট আছে, এখানে লেখা হচ্ছে ক্লাসের নাম দিয়ে আন্ডারস্কোর দিয়ে লেখা হলো বক্সেস। এই বক্সেসটা ওরা, এটা হচ্ছে একটা অ্যানোটেশন, এই বক্সেসটা ওরা প্রোভাইড করে কিসের জন্য? এই যে দেখেন, এই বক্সেসটা হচ্ছে, এটা দেখা যাচ্ছে? সবার ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই। হ্যাঁ। সো এই যে দেখেন, এইগুলো হচ্ছে আপনার, এটা হচ্ছে লিস্ট করা, আমরা আগের দিন যে লিস্ট যেটা দেখতেছিলাম না, সেটা হচ্ছে লিস্ট, ওকে। সো ওরা প্রত্যেকটা ক্লাসের আন্ডারে এরকম একটা টেক্সট ফাইল প্রোভাইড করে। এই টেক্সট ফাইল প্রোভাইড করার মাধ্যমে এটা হচ্ছে সাধারণত এটা অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে এই টেক্সট ফাইলটা ইউজ করা হয়। এটাকে অ্যানোটেশন বলা হয়ে থাকে। আমরা আগের দিনই বা এই ক্লাসের আগের ক্লাসে আমরা বলছিলাম হচ্ছে আমাদের কি থাকে, ইনপুট থাকে আর গ্রাউন্ড ট্রুথ থাকে। তো অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে কি গ্রাউন্ড ট্রুথ বলছিলাম মনে আছে? অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে গ্রাউন্ড ট্রুথ বলছিলাম হচ্ছে এক্স, ওয়াই, হাইট আর উইথ। এটা হচ্ছে অবজেক্ট ডিটেকশনের ডাটা বা ইয়ে অ্যানোটেশন থাকে, ঠিক আছে? সো ওরা কাজ করছে কি, পার পার এই ক্লাসের আন্ডারে ওদের এখানে কয়টা ইমেজ আছে, আমরা যদি একটু স্ক্রল করি, ওদের এখানে 499টা ইমেজ আছে, ঠিক আছে, এই ক্লাসের আন্ডারে, ওকে। এই 499টা ইমেজের প্রত্যেকটাতে এখানে মনে করেন কি একটা কুকুর আছে, এখানে মনে করেন কি যে আরেকটা কুকুর অন্যভাবে আছে, ঠিক আছে, অন্য আরেকটা স্কেল বা ডাইমেনশন বলা হয়ে থাকে এটাকে। আপনার মনে করেন একটা ছবিতে ছোট একটা কুকুর আছে, আবার বড় একটা কুকুর আছে। সো এটা হচ্ছে ডিফারেন্ট স্কেলের কুকুর আর কি, অবজেক্ট, ওকে। সো এরকম আপনার মনে করেন কি যে এখানে মনে করেন একটা অবজেক্টের ওদের বাউন্ডারি বক্স দেয়া আছে, যেখানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে হাইট, আর এটা কি, ওয়েট,
ঠিক আছে, তার মানে কি এই 4টা কোঅর্ডিনেটের মাধ্যমে আমরা একটা বাউন্ডারি বক্স তৈরি করতে পারবো, যে বাউন্ডারি বক্সটা হচ্ছে মানে বাউন্ডারি বক্স তৈরি করে দেয়া আছে ওদের। আমরা যে নিউরাল নেটওয়ার্ক অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে যে নিউরাল নেটওয়ার্ক বানাই, সেই নিউরাল নেটওয়ার্কের প্রেডিকশন বা কাজ কাজ হচ্ছে ও হচ্ছে ওর কাছে হলো এই এই জিনিস দেয়া থাকবে না, ঠিক আছে, ওর কাছে প্রথমে এই ধরনের জিনিস দেয়া থাকে না। পরবর্তীতে আপনার মনে করেন আমরা যখন লস ফাংশন মেজার করি, আমরা আস্তে আস্তে আসবো এগুলো সবকিছুতে, লস ফাংশন যখন মেজার করি তখন আমরা গ্রাউন্ড ট্রুথটা দেই, ঠিক আছে, সুপারভাইজ লার্নিং এ। ওকে, সো যে নিউরাল নেটওয়ার্কটা তৈরি করা হয় অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে তার কাজই থাকে হচ্ছে এই 4টা কোঅর্ডিনেট, ঠিক আছে, কতটা নির্ভুল ভাবে সে কি করতে পারলো, প্রেডিকশন দিতে পারলো। অবজেক্ট ডিটেকশনের যত বড় যত যা আছে না কেন, এখন চলতেছে হলো ইয়োলো অ্যাক্ট, ঠিক আছে, ইয়োলো এসিটি, এটা হচ্ছে অবজেক্ট ডিটেকশনের সবচেয়ে স্যাচুরেটেড এবং সবচেয়ে জনপ্রিয় মডেল এখন বলা যায় ইয়োলোর, ঠিক আছে। ইয়োলোর বিভিন্ন ধরনের ভার্সন আছে। ওকে, আপনারা যদি সার্চ দেন তাহলে 2021 মেবি, এখান থেকে 2 থেকে 3 বছর আগে অবজেক্ট ডিটেকশনের এই লাস্ট মডেল বের হয়েছে ইয়োলো অ্যাক্ট নামে, ঠিক আছে। তারা হচ্ছে বিভিন্ন ধরনের অবজেক্ট ডিটেকশন করতে পারে এবং তার অ্যাকুরেসি হচ্ছে সবচেয়ে বেশি। তারা চ্যালেঞ্জেও হলো চ্যাম্পিয়ন হয়েছে আর কি, অবজেক্ট ডিটেকশনের যে চ্যালেঞ্জ থাকে সেই চ্যালেঞ্জে, ঠিক আছে। যাই হোক, এগুলো সব আমরা যখন অবজেক্ট ডিটেকশনে যাব তখন আমরা এর বিস্তারিত আর কি বিস্তারিত নিয়ে আলোচনা করতে পারবো। সো আমি জাস্ট দেখাচ্ছি যে একটা ডাটা সেট কিরকম হইতে পারে। ওকে, সো আমার এটার চিন্তা আপাতত বাদ, আমি একটা অ্যানোটেশনের রেফারেন্স আপনাদেরকে দেখাইলাম। আপাতত এই চিন্তাবাদ আমরা কিসে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে ট্রেইন নামক একটা ফোল্ডারে ছিলাম। সেই ট্রেইন ফোল্ডারের ভিতরে যে কোনো একটা ক্লাসের আন্ডারে আমরা ঢুকছি, এইখানে দেখেন অনেকগুলো ইমেজ আছে, তাই তো, এখানে 499টা ইমেজ আছে। সো 0 থেকে 499, তার মানে 500টা করে ছবি আছে। আমরা যদি অন্য একটা ইয়েতেও ঢুকি, আমরা যদি অন্য একটা ক্লাসেও ঢুকি, এখানেও ঠিক সেম টাইপের একটা অ্যানোটেশন ফাইল আছে। আর কি আছে, আর হচ্ছে এখানেও 500টা ছবি আছে। সো ইকুয়াল নাম্বার ইমেজ হচ্ছে পার ফোল্ডারে, তাই তো। সো আমি এখন একটা কাজ করব, আমরা যেহেতু একদম একটা অ্যামেচার লেভেলে আছি, আমরা একটা কাজ করি, আমি এখান থেকে 5টা ইমেজ নেই, 1 2 3 4 5 ইমেজেস আর সিলেক্টেড, ঠিক আছে। 5 ইমেজ যদি সিলেক্টেড হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এইখানে কি বসানো যাবে, নো, ঠেলে বসাইতে হবে। যাই হোক, এটা নিয়ে প্যারা নাই, আমরা ফোল্ডারে চলে যাই। তাহলে আমরা ফোল্ডারে চলে যাই, আমাদের আওয়ার ডাটার মধ্যে এই যে ট্রেইন আছে, তাই তো, এই ট্রেইনের মধ্যে এই যে এখানে ক্লাস 1 আছে, আমরা এখানে কয়টা ইমেজ দিলাম, 5টা ইমেজ দিলাম। এটা হচ্ছে আমরা সহজ ক্যালকুলেশন করতেছি, যার কারণে আমরা 5টা ইমেজ, একই ধরনের 5টা ইমেজ আমরা, কারণ আমরা এখন ক্লাসিফিকেশন করতেছি না, আমরা এখন ডাটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। এখানেও আমি 5টা, এখানে কিন্তু ভিন্ন ইমেজ থাকবে, আমরা আমাদের রেফারেন্সের সাপেক্ষে আমরা জাস্ট ইমেজটা এখানে আপলোড করতেছি আর কিচ্ছু না। ওকে, যাতে আমরা ইমেজটা নিয়ে একটু কাটাছেড়া করতে পারি। যাই হোক, সো কেউ একজন রেইজড এ হ্যান্ড, কেউ কিছু বলবেন? হ্যাঁ 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 ভাইয়া, আমাদের এই যে আমরা যে ডেটা রাখতেছি বা ইমেজ রাখতেছি, এটার কি ভাই নেমিং কনভেনশন আছে কোনো? মানে আমিও, মানে আমাদের যে আপনি বলছিলেন না ডাটা মানে ইমেজ লোড করে দেখতে, আমি ইমেজ লোড করেছিলাম, দেন গেট আইটেমকে অ্যাক্সেস করছি, এখানে ইমেজ আর লেবেল দিচ্ছে ওরা মেনলি। তো এখন ভাই নেমিং কোনো কনভেনশন আছে কিনা, মানে আমি ট্রেডে যে ইমেজ গুলো রাখতেছি বা টেস্টে যে ইমেজ গুলো রাখতেছি, এগুলোর মধ্যে কোনো নেমিং কনভেনশন মিল আছে কিনা কোনো? আচ্ছা, আপনি এখানেই তাহলে দেখতে পাবেন, তাই না? এখানে কি দেখতে পাচ্ছেন, N09428293 এর 5.jpg, তাই তো। নামের অ্যাব্রিভিয়েশন যদি আমি করি, এটা এই যে প্রথম যেটুকু, এটাকে আমরা প্রিফিক্স বলতে পারি, ঠিক আছে। প্রিফিক্সে এইটা হচ্ছে ক্লাসের নাম, এটা হচ্ছে ক্লাসের নাম, আর ওই ক্লাসের আন্ডারে এটা হলো পঞ্চম ছবি। দেখেন এইখানেও কিন্তু ঠিক একই ধরনের ক্লাস আছে, সেটার আন্ডারস্কোর 6, তার মানে ষষ্ঠ ছবি, সপ্তম ছবি, অষ্টম ছবি, নবম ছবি, ঠিক আছে। সো এটা এক ধরনের, এটা একটা ক্লাসের আন্ডারে যাবে তাহলে, তাই তো। আমি ঠিক সেম ক্লাসের একই ছবি বসাইছি, কিন্তু এখানে এটা ভিন্ন হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই এই
ভুল কাজটা না করি। আমরা আমি আমি হচ্ছে আবার আমার ইয়েতে চলে যাই, আমি এখান থেকে ট্রেইনের থেকে আমি যে কোনো আরেকটা ক্লাস নিব, আরেকটা ক্লাসের আন্ডারে যে ইমেজ আছে এখান থেকে আমি 5টা ছবি নিব। চার 5 ইমেজ সিলেক্টেড, ওকে। সো আমরা এই 5টা ছবি নিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের সরি আমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে বসাবো। ক্লাস 2, রাইট? সো তাহলে কি এখানে, তাহলে এখন আমরা যদি আমাদের কোডে চলে যাই তাহলে সেক্ষেত্রে দেখবো এখানে আবার এখানে ক্লাস 2তে এটা ভিন্ন ক্লাসের আন্ডারে আমার 5টা ছবি আছে, তাই তো? এরকম যতগুলো ক্লাস থাকবে প্রত্যেকটা ক্লাসের আলাদা আইডি থাকবে, প্রত্যেকটা ক্লাসের আলাদা আইডি থাকবে, যে কোনো ডাটা সেটের ক্ষেত্রেই প্রত্যেকটা ক্লাসের আন্ডারে কি থাকবে, আলাদা কি থাকবে, আইডি থাকবে। সো অবশ্যই নেম, বা আপনি যে কোশ্চেনটা করলেন যে অবশ্যই নামের একটা তাৎপর্য অবশ্যই আছে। আপনি র্যান্ডম কোনো ছবি এর মধ্যে দিয়ে আপনাকে অবশ্যই সেটা নাম্বারিং করা লাগবে, ঠিক আছে? সেটা নাম্বারিং করা লাগবে, কারণ হচ্ছে আপনার এর সাথে এই নাম্বারের সাথে এই ক্লাস 1, ঠিক আছে, এই ক্লাস 1 এর একটা মিল থাকবে। এই ক্লাস 1টাকে আমরা রিনেম করতে পারি, ঠিক আছে? রিনেম করতে পারি কি নামে, N0942828293। আমরা এই নামে এটাকে, এই ফোল্ডারকে রিনেম করতে পারি, ঠিক আছে? এই ক্লাসটাকে আমরা কি কি করতে পারি, আচ্ছা এই ক্লাসের নাম দিতে পারি আমরা। আমরা তাহলে কি করলাম, আমরা ইমেজ নেটেরই যে কোনো 2টা ক্লাসকে নিয়ে আমরা এই আমাদের যে কাস্টম ডাটা, ছোট্ট একটা যে ডাটা ফোল্ডার যেটা আছে তার থেকে ইমেজ নেটের 2টা ফোল্ডার ক্লাস আমরা ট্রেইনের মধ্যে দিলাম। ঠিক একইভাবে টেস্টের মধ্যেও কিন্তু সিমিলার ফোল্ডার থাকবে, টেস্টের মধ্যেও কি সিমিলার ফোল্ডার থাকবে, ভ্যালিডেশনের মধ্যেও সরি টেস্টের মধ্যে র্যান্ডম ইমেজ থাকবে, তাই না? টেস্টের মধ্যে র্যান্ডম ইমেজ থাকবে। সো সেক্ষেত্রে এইখানে আমার লেখা তাহলে ভুল হয়েছে, টেস্টের মধ্যে হচ্ছে র্যান্ডম ইমেজ থাকবে, টেস্টের মধ্যে র্যান্ডম ইমেজেস থাকবে, ওকে। আচ্ছা, সো র্যান্ডম ইমেজ থাকবে তার মানে কি ওইখানে কোনো ক্লাস কিছুই থাকবে না। আমরা যদি আমার ফোল্ডারে যদি চলে যাই, এখানে আমাদের সেই ফোল্ডারে যদি যাই, সেটা হচ্ছে কি archive1 tiny image 200 এর মধ্যে টেস্টের মধ্যে রয়েছে ইমেজ, টেস্টের মধ্যে যে ইমেজ আছে দেখেন এটা নাম পড়া যাচ্ছে, নাম দেখা না যায়? ভাই। আচ্ছা, এখানে আছে টেস্ট 997, মানে টেস্টের 997 ছবি, 998 ছবি, 999 ছবি, এটা এটা এই নামের সাথে কিন্তু ওই এর কোনো মিল নেই, মানে আপনার ট্রেইনার ভ্যালিডেশনের জন্য, ঠিক আছে? আপনার ডাটা সেটের সব আপনার টেস্টের ক্ষেত্রে কি হবে, টেস্টের ক্ষেত্রে র্যান্ডম ইমেজ ঢুকবে, মডেল এক একটা করে ছবি নিবে, অথবা ব্যাচ আকারে ছবি নিতে পারে, প্রথম 1 2 3 4 5 6 এরকম ব্যাচ আকারে ছবি নিয়ে তারা কি করতে পারে, প্রত্যেকটা ছবির ক্ষেত্রে তাদের প্রেডিকশন দিবে যে এই ক্লাসের আন্ডারে কোন ক্লাস, ওই যে ট্রেইনের মধ্যে যে কোনো একটা ক্লাস কেউ আইডেন্টিফাই করবে, করে বলবে এই ছবিটার মধ্যে যে অবজেক্ট আছে সে হচ্ছে ওই ক্লাসের আন্ডারে, এর মধ্যে একটা হরিণ আছে এ অন্য ক্লাসের আন্ডারে, এর মধ্যে এখানে টাইনি ইমেজ নেট তো সেই জন্য ছবিগুলো ছোট, আই এম সরি ফর দ্যাট, আপনারা দেখতে পাচ্ছেন না। আপনারা যদি ইমেজ নেট নামান তাহলে সেক্ষেত্রে বড় বড় ছবি, বড় হাই রেজুলেশনের ছবি পাবেন। এটা হচ্ছে টাইনি ইমেজ নেট, হচ্ছে ছোট আর কি, এটা ডাউন স্কেল করা, ডাউন স্যাম্পলিং করা আর কি, ঠিক আছে? যাই হোক, বাট আমাদের ছবি কিভাবে আছে সেইটার সাথে পরিচয় করাটাই আসল আপাতত। তো এক্ষেত্রে হচ্ছে টেস্টের 9961 9962 9963, তার মানে কি আমাদের সামারি কি, এতক্ষণের বক্তব্যের সামারি হচ্ছে ট্রেইনে ট্রেইনে সবসময়, ট্রেন এবং ভ্যালিডেশনে সবসময় হচ্ছে ক্লাস ওয়াইজ কি থাকে, ফোল্ডার অ্যারেঞ্জ করা থাকে, কারণ এটা হচ্ছে পরীক্ষার যেটা মানে পরীক্ষা যেটা দেব সেটার প্রিপারেশন বলতে পারেন, ঠিক আছে? আমাকে মডেলকে চিনাইতে হবে যে আপনার মনে করেন কি যে কোন ক্লাসের আন্ডারে কোন কোন ছবিগুলা, এই ছবিগুলো দিয়ে আমরা মডেলকে ট্রেন দেব, তাই তো? এরপরে ভ্যালিডেশনের ক্ষেত্রেও ভ্যালিডেশন অ্যানোটেশন, এখানেও ওরা র্যান্ডম ছবি দিতে পারে, ঠিক আছে? কিন্তু এই ভ্যালিডেশনটা হচ্ছে আপনি ক্লাসের আন্ডারেও করতে পারেন, ভ্যালিডেশনটা আপনি র্যান্ডম ছবি দিয়েও করতে পারেন। ভ্যালিডেশন বলতে সাধারণত
আপনার মনে করেন কি যে ভ্যালিডেশন বলতে সাধারণত এটা র্যান্ডম ইমেজও থাকতে পারে। ভ্যালিডেশন হচ্ছে সাধারণত ইভালুয়েশন বোঝায়। আমরা সাধারণত মডেল টেস্ট বা সামথিং যা দেই না, ওইটাকে আপনার ভ্যালিডেশন বলা হয়ে থাকে। ঠিক আছে, ভ্যালিডেশন বা ইভালুয়েশন এই দুইটা জিনিস অনেকটা একই রকম, ওকে বলা যায়। সো সেক্ষেত্রে হচ্ছে তাহলে আমাদের আমরা এখন আগের দিন কোন পর্যন্ত করছিলাম, আমরা কাস্টম ডাটাসেট পর্যন্ত করছিলাম। ঠিক আছে, আমরা কাস্টম ডাটাসেট পর্যন্ত করছিলাম। সো ভাই এখানে একটা প্রশ্ন ছিল আমার। হুম, ভাই এখানে আমরা আওয়ার কাস্টম ডাটা সেটে আমরা যে ডেটা সেট, এটা একটা ক্লাস তাই না ভাই? ডাটাসেট, যে অ্যাবস্ট্রাক্ট করছি যে ক্লাসটাকে, হ্যাঁ এটা তো একটা ক্লাস। এই হ্যাঁ। ক্লাসে ভাই আসলে কি কাজ করতেছে এই ক্লাসটা এখানে? কোনটা মানে আবার একটু বলেন তো, এই যে যে মানে ভাই এই যে আওয়ার বাম পাশে। আওয়ার কাস্টম ডাটা সেটের মধ্যে ডেটা সেট হ্যাঁ আমরা হ্যাঁ। যে ইয়েটা ইম্পোর্ট করছি যে এই ডেটা সেটটা, হুম হুম। এটা কি কাজটা করতেছে এটা বুঝিনি। এই যে এইটা, আপনি কি গত ক্লাসে ছিলেন? হ্যাঁ ভাই গত ক্লাসে ছিলাম আমার। ও আচ্ছা, কিন্তু আওয়ার কাস্টম আচ্ছা ডাটা সেটের বুঝতে যে ক্লাস, সমস্যা হয়েছে তাই তো। জি জি ওটা আমি একটু ধরতে পারিনি। আচ্ছা, আহ, কেউ কি এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন? মানে যে বুঝছে বা এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবেন? এনিবডি? এটা পাইটন, এই যে ডাটা সেট যেটা এখানে ইউজ করা হচ্ছে, এটা পাইটর্চেরই একটা সুপার ক্লাস বলতে পারি আমরা। হুম। এটা এখানে ইনহেরিট করার মাধ্যমেই আমরা যে গেট আইটেম, যেভাবে আমরা মানে ইমেজ নেম এবং লেবেল গুলা ইনপুট নিতে পারছি, সেটা হচ্ছে এই ডাটা সেট ক্লাসটা এইভাবে ইনহেরিট করার কারণে। আচ্ছা, ওকে। ঠিক আছে। একটু কঠিন হয়ে গেল হয়তো, আমি সহজভাবে বুঝাই আরো। যে কোনো একটা মনে করেন কি আপনার মানি ব্যাগ বা পার্টস, ঠিক আছে, ওই পার্টসে আপনার বিভিন্ন সেকশন থাকে। ছেলেদের থেকে মেয়েদের সেকশনটা বেশি থাকে, ঠিক আছে। সো এই সেকশন, এক একটা সেকশনে আমরা এক একটা জিনিস রাখি, ওকে। এক একটা সেকশনে এক একটা জিনিস রাখি, কারণ কি? এর একটা কারণ আছে। মনে করেন কি যে আপনার মানি ব্যাগের সামনের পকেটে আপনি কিছু কয়েন রাখেন, আর পিছনের পকেটে আপনি বড় বড় কিছু নোট রাখেন। এটার একটা সুবিধা আছে। কি সুবিধা আমাকে একটু বলা যাবে? কেউ একজন অ্যান্সার দিতেন যদি। এক্সেস নেওয়া যায় ভাই যে কোনো সময়, মানে বড় নোটটা এখানে আছে আমার জানা আছে, আমি যখন তখন জানা আছে, ওকে। কে জানতেছে? আপনার ব্রেন, রাইট? তার মানে কি আপনার ব্রেন খুব সহজে আইডেন্টিফাই করতেছে যে কয়েনটা কোন জায়গায় রাখা আছে এবং টাকাটা কোথায় রাখা আছে। এইবার মনে করেন আপনি যে কোনো একটা জিনিস কিনতেছেন, আপনার 15 টাকা লাগতেছে। 15 টাকার মধ্যে আপনার দুইটা জিনিস লাগতেছে। একটা কি লাগতেছে? একটা নোট লাগতেছে 10 টাকার, আর একটা হচ্ছে 5 টাকার একটা কয়েন লাগতেছে, ওকে। সো আপনার কিন্তু দুইটাই এট এ টাইম আপনার করা লাগতেছে। আপনি মানে মানে পিক করা লাগতেছে দোকানিকে পরিশোধ করার জন্য, ওকে। সো আপনার একটা অ্যারেঞ্জমেন্ট আছে। আপনার মানি ব্যাগের দুইটা আলাদা স্লটে দুইটা ভিন্ন ধরনের জিনিসের অ্যারেঞ্জমেন্ট করা আছে, যার কারণে আপনার ব্রেন সহজেই আইডেন্টিফাই করতে পারতেছে যে আচ্ছা জিনিসটা এইটা এখানে আছে, এটা এখানে আছে। সহজেই আপনি খুব সহজে কাজটা করতে পারতেছেন। ডাটা সেট ক্লাসটা ঠিক এইরকম। প্রত্যেকটা আহ, মানে ডোমেইনে আলাদা আলাদা ডাটা সেট ক্লাস থাকে। এমনকি বলা যায় আপনার মনে করেন কি যে বিভিন্ন ডাটা সেটের জন্য আলাদা আলাদা ডাটা সেট ক্লাস আইডেন্টিফাই করতে হয়, ঠিক আছে। ডাটা সেট ক্লাসটা ঠিক সেইভাবে সাজানো থাকে, ওকে। এই যে আওয়ার কাস্টম ডাটা সেট, এইটা এই আওয়ার কাস্টম ডাটা সেট, এই যে এই নামটা হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মতো দিচ্ছি। ভিতরে যে ডাটা সেটটা আছে, ভিতরে ডাটা সেট, এই যে সুপার ক্লাস যেটা আছে, এইটা হচ্ছে পাইটর্চ কর্তৃক দেয়া। তার মানে পাইটর্চকে আমার একটা নির্দিষ্ট টাইমে চেনানো লাগতেছে যে আমি একটা ক্লাস যেটা লিখতেছি, সেই ক্লাসটা হচ্ছে কি ডাটা সেট সংক্রান্ত ক্লাস, ওকে। ডাটা সেট সংক্রান্ত ক্লাসে আমার বিভিন্ন জিনিস থাকে। কি কি থাকে? আমি আমার যে ডাটার যে প্যাটার্নটা যেরকম থাকবে, ডাটার প্যাটার্নটা আমি আমার এই ডাটা সেট ক্লাসে ঠিক সেম ধরনের অ্যাট্রিবিউট ইউজ করব, বা
আপনার মনে করেন কি যে এলিমেন্ট ইউজ করতে পারি, ঠিক আছে। সো এইখানে আমার ছোট্ট একটা ডাটা সেট আপনাদের সাথে পরিচয় করায় দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে একটা সহজ ডাটা সেট ক্লাস লিখতে পারি এবং আমাদের শুরুটা যাতে সহজ হয়, যাতে আমরা স্টেপ বাই স্টেপ আপনারা কঠিন ডাটা সেট গুলো আপনারা সহজে মাথার মধ্যে ক্যাচ করতে পারেন। ওকে, সো আমার এই ডাটার যে প্যাটার্ন, এই ডাটার প্যাটার্ন অনুসারেই আমি এখানে কি করতেছি, আমি এইখানে ডাটাসেট ক্লাসটা ডিজাইন করতেছি। যে ডাটাসেট ক্লাসটার ইনিশিয়ালাইজেশন হচ্ছে আমার দুইটা জিনিস দিয়ে, তাই না? একটা হচ্ছে ডাটা ডিরেক্টরি আর একটা হচ্ছে সাব ফোল্ডার। ওকে, ডাটা ডিরেক্টরিটা কেন লাগতেছে, আমার পিসি বা সার্ভার বা যেখানে যে কোনো জায়গায় আমার কি থাকতে পারে, আমার ডাটাটা থাকতে পারে। এই ডাটা ডিরেক্টরিটা কি করতেছে, ওই নির্দিষ্ট জায়গায় চলে যাচ্ছে। কিভাবে চলে যাচ্ছে সেটা আমি গতদিন দেখাইছি, আজকে আবারও দেখাবো, সমস্যা নেই। আর যাই হোক, ডাটা ডিরেক্টরিটা ঠিক সেই ডিরেক্টরিতে চলে যাচ্ছে। কোথায়? এই যাওয়ার ডাটা। ওকে, এই জায়গায় যাওয়ার জন্যই আমি এই ডাটা ডিরেক্টরিটা ইউজ করতেছি। ওকে, আওয়ার ডাটার মধ্যে যে এইবার হচ্ছে আপনার কি আগের থেকে একটা অ্যাজাম্পশন করা লাগবে। আপনি যদি একটু স্মার্ট ওয়েতে কাস্টম ডাটা সেট ডিজাইন করতে চান তাহলে আগের থেকে আপনার অ্যাজাম্পশন করা লাগবে কি দেখে, এই যে ফোল্ডারের অ্যারেঞ্জমেন্ট দেখে। ফোল্ডারের অ্যারেঞ্জমেন্টে আপনার টেস্ট, চেইন এবং ভ্যালিডেশন আছে। তার মানে কি আপনার নির্দিষ্ট রুট ডিরেক্টরির আন্ডারে 3টা সাব ফোল্ডার আছে। ওকে, সেই 3টা সাব ফোল্ডারকেও আপনার খুঁজে বের করতে হবে, যার কারণে আমার এইখানে আমি সাব ফোল্ডার হিসেবে আমি এটাকে একটা আলাদা ভেরিয়েবল নিয়েছি। এই ডাটা ডিরেক্টরি এবং সাব ফোল্ডার আমি পরবর্তীতে ইউজ করব, পরবর্তীতে বিভিন্ন জায়গায় ইউজ করব, তাই তো? তার মানে কি এই দুইটা, যেটা ইনিশিয়ালাইজেশনে ব্র্যাকেটের ভিতরে আমরা সেলফের সাথে দেই, এটা হচ্ছে ডাটা সেট ক্লাসের নিজস্ব, ঠিক আছে? এর অন্য কোনো দেনা পাওনা কিছু হবে না, এটা এর নিজস্ব। এইটা দিয়ে সাধারণত আমরা যদি বলি এটা হলো সাইকেলের প্যাডেল আর এটা হলো সাইকেলের চাকা। ওকে, ওটাও নিজস্ব, ও ওইটা দিয়ে কি করে কাজ করে থাকে। আচ্ছা, এইবার হচ্ছে আমার এর মধ্যে যে দুইটাই রাখতেছি এই দুইটাই ডাইনামিক, যে কোনো জায়গায় যেহেতু ইউজ করব সেহেতু এই দুইটা ডাইনামিক। তার মানে কি? তার মানে হচ্ছে এই আওয়ার কাস্টম ডাটা সেটটা পরবর্তীতে আমি যখন ডিফাইন করতেছি, দেখেন এই ডাটা ডিরেক্টরি কিন্তু আমি আমার নতুন কোনো একটা নামে দিচ্ছি, এটা ট্রেইন। দেখেন ডাইনামিক কেন বললাম, এটা পরিবর্তন হইতে পারে, যে কোনো সময় পরিবর্তন হইতে পারে। দেখুন ট্রেইন, ভ্যালিডেশন, টেস্ট পরিবর্তন হচ্ছে। সো আপনার ক্লাসের আন্ডারে আপনি সেই সকল ভেরিয়েবল গুলোকেই সেলফের আন্ডারে দিতে পারবেন যেগুলো ডাইনামিক, যেগুলো আপনার পরিবর্তন হইতে পারে, ঠিক আছে? সো এই কাস্টম ডাটা সেটটাকে আমি যে কোনো জায়গায় ইউজ করার জন্য, যেসব জায়গায় এই ধরনের ডাটার প্যাটার্ন আছে সেসব জায়গায় আমি আমার কাস্টম ডাটা সেটটাকে ইউজ করতে পারবো। কিভাবে? এই যে কাস্টম ডাটা সেট কল করার মাধ্যমে আমি যদি আমার রুট ডিরেক্টরি দিয়ে দিই, আমি যদি আমার সাব ফোল্ডার ডিরেক্টরি দিয়ে দিই, তাহলে সরাসরি রুট ডিরেক্টরিতে ঢুকে সাব ফোল্ডারে ঢুকে ট্রেইনের থেকে ও ইমেজ বের করে নিয়ে আসবে, ঠিক আছে? ইমেজটা তো আবার বের করতে হবে, বা ক্লাসের আন্ডারে ইমেজ আছে, এখানে দুইটা ক্লাসের আন্ডারে ইমেজ আছে, ইমেজটাই তো আমার মূলত দরকার। তাহলে সেইখানে আবার ট্রেইনের মাঝখানে যে আবার আপনার এইখানে ক্লাস বের করতে হবে। আমি এইটাকে বেস এই ডাটা সেটটাকে লিখছি হচ্ছে ইমেজ ক্লাসিফিকেশনের উপরে বেস করে। সো ইমেজ ক্লাসিফিকেশনের পারপাস হচ্ছে একই, সেম। তাদের প্রত্যেক ক্লাসিফিকেশন বলতে কি বোঝানো হয়, অনেকগুলো ক্লাস থাকবে, ক্লাসিফাই করবে। ওকে, সো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ক্লাসিফিকেশন ডাটা সেটের প্যাটার্ন হচ্ছে এরকমই থাকে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসিফিকেশন, আপনি যত ক্লাসিফিকেশন ডাটা সেট দেখবেন প্রত্যেকটাই হচ্ছে এইভাবে সাজানো থাকে। ওকে, কম্পিউটার ভিশন বেসড অবশ্যই। আপনি যদি সিএসভি ডাটা সেট, অন্যান্য ওয়েদার ডাটা এটা দেখেন, সেগুলো সিএসভি তে অ্যারেঞ্জ করা থাকে এইরকম প্যাটার্নে, শুধু আপনার সিমিলারিটি বেছে নিতে হবে আর কি। ওকে, যাই হোক, সো এইখান থেকে আমার তাহলে পার ক্লাসের আন্ডারে যে আমার ছবি বের করে আনতে হবে, এই ছবি বের করার কাজটা হচ্ছে কনস্ট্যান্ট, কারণ সব ক্লাসিফিকেশনেই আমার ঠিক একই অ্যারেঞ্জমেন্ট থাকে, তাই তো? আমার চেঞ্জ হয় কি, ডাটার ডিরেক্টরি চেঞ্জ হয়, আর ওর আন্ডারে যে ফোল্ডার গুলো, সাব ফোল্ডার থাকে সেইগুলো চেঞ্জ হয়, ঠিক আছে? কিন্তু আমার এই প্রত্যেকটা ট্রেইনের মধ্যে ক্লাসিফিকেশন বেস ডাটা সেট গুলোতে ঠিক একই ধরনের ছবি থাকে, একই ধরনের ছবির প্যাটার্ন বা এই প্যাটার্নেই ছবি থাকে। সো আমার কাস্টম ডাটা সেটের ভিতরে এই যত সব কাজ করছি এটা হলো ফিক্সড,
এটা হচ্ছে ফিক্সড। এর কাজ হচ্ছে কি, আমার ওই নির্দিষ্ট ক্লাসের আন্ডারে যে নির্দিষ্ট ট্রেন ফোল্ডারে যতগুলো ক্লাস আছে ওর আন্ডারে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো বের করে আনা। সো আমি কি করব, আমি স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করব। স্টেপ বাই স্টেপ কাজ করতে গেলে আমি আগের দিন বলছিলাম একটা ফ্লো চার্ট। সো আমার স্টেপ কি, আমার 1 নম্বর স্টেপ হচ্ছে রুট ডিরেক্টরি, তাই তো? রুট ডিরেক্টরি থেকে হ্যাঁ এই জিনিসটা বুঝছিলাম, আমি জাস্ট ডেটা সেটের ওটা কনফিউশন ছিলাম, ওটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ আপনার কি এখন মোটামুটি ক্লিয়ার হয়েছে? ভাই আমি টোটালি বুঝছি, বাট এই যে আমার যে পাইটর্স থেকে যে ডেটা সেটটা ইম্পোর্ট করছিলাম এটা নিয়ে একটু কনফিউজ ও ছিল। আচ্ছা, এইটা 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 হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ আপনার হ্যাঁ আপনার জন্য এটা হলো ব্লেসিংস, ঠিক আছে? ওরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে থাকে। হ্যাঁ, আপনি ডাটা সেট বা ডাটা লোডার অথবা আপনি যখন মডেলে যাবেন, মডেলের জন্য অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে, ঠিক আছে? এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস এইটা কি করে, এটা হচ্ছে আপনার মনে করেন কি যে এই এই 3টা আইটেম, এই ইনিশিয়ালাইজেশন, তারপরে এই গেট আইটেম, এই লেন্থ আর গেট আইটেম, এই 3টা অ্যাট্রিবিউট ওরা কি করে, প্রোভাইড করে আপনাকে, ঠিক আছে? এবং বুঝতে পারছি। এইটার মাধ্যমে আপনার আর কি যে যেটা যাই হোক, এটা আর একটু সহজ হবে আপনার বুঝে। সো এখানে কি ছিল, এটা রুট ডিরেক্টরি ছিল। রুট ডিরেক্টরির পরে আমার এখানে পরে কি আসবে, সাব ফোল্ডার আসবে, তাই তো? সাব ফোল্ডারের পরে এরপরে আমরা কিসে যাব, এরপরে যাব আমরা ক্লাসে যাব, তাই তো? এরপরে ক্লাসে যে তারপরে আমরা কিসে যাব, ইমেজে যাব। আমরা ঠিক সেই কাজটাই এখানে করছি, যে রুট ডিরেক্টরি, সাব ফোল্ডার, ক্লাস এন্ড ইমেজ। সো আমরা এইখানে যখন আমাদের সাব ডিরেক্টরিতে যখন যাওয়া হয়ে গেল, আমি একটা রিভিউ দিচ্ছি আর কি। তারপরে আমাদের ক্লাস নেমে যাচ্ছে, ক্লাস নেমের থেকে ক্লাস আইডি, এরপরে হচ্ছে আমার এইভাবে ক্লাসের থেকে আস্তে আস্তে আমরা পরে কি, তার মানে কি, এই যে দেখেন, এটা হচ্ছে এটা হচ্ছে ডাটা ডিরেক্টরি, তার মানে হচ্ছে এটা হচ্ছে এই রুট, সাব ফোল্ডার এই হচ্ছে সেই সাব ফোল্ডার, ক্লাস এই হচ্ছে সেই ক্লাস নেম, এই ইমেজ কই, এই হলো সেই ইমেজ নেম, ঠিক আছে? সো এখান থেকে আমার বের করে নিয়ে আসা হচ্ছে আপনার কিভাবে আর কি আমি এইগুলো আপনার মনে করেন কি যে কাস্টম ডাটা সেট কিভাবে ক্লিয়ার করতে পারি। আমার 0 ছিল, আমার এখন কত হইছে, লেন্থ অফ ট্রেন ডাটা সেট কত হইছে, 10। কারণ কি, 10টা ইমেজ আছে। 10টা ইমেজ আছে। ওকে, এখন কিন্তু 10টা ইমেজ সেইভাবেই লিস্ট করা, যেভাবে এই ডাটা সেটটা আমাকে বলছে সেইভাবেই, এই যে ইমেজ এন্ড লেভেল এই আকারে আমার মনে করেন কি এই ট্রেন ডাটা সেটটা অ্যারেঞ্জ করা। ওকে, আমার এইটা হচ্ছে মোটামুটি কাস্টম ডাটা সেট, একটা ছোট কাস্টম ডাটা সেট গেল। ওকে, আমরা এখন বৃহৎ আচ্ছা পরিসরের কাস্টম আচ্ছা ভাই, ডাটা। হ্যাঁ আরেকটা হ্যাঁ প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ আমি একটা ডেটা সেট ক্রিয়েট করছি ভাই আজকে। সেটা ওকে হলো যে ট্রেনে 5টা ক্লাস রাখছি আমি, ডগ, ক্যাট, মাঙ্কি, হর্স আর হলো র্যাট। ওকে এখন এগুলোর ভিতরে আমি নেমিং কনভেনশনটা ছিল লাইক ডগসে ছিল ডগস 001, ডগস 002 এই টাইপের। হ্যাঁ তো এখন আমি যদি ভাই, আমি বুঝি নাই যে টেস্টে আসলে র্যান্ডম ইমেজ ইউজ করা হয়। এখন হ্যাঁ যদি হ্যাঁ ভাই টেস্টের মধ্যে ইমেজের নামগুলো যদি ক্যাট, ডগ, হর্স দিয়ে করি, সেক্ষেত্রে কি ভাই কোনো প্রবলেম আছে? না, ক্যাট ডগ হর্স দিয়ে করবেন না আপনি, আপনি 1 2 হ্যাঁ, 3 4 দিয়ে এটা করবেন, এটা বলছিলাম ভাই। ঠিক আছে? ক্যাট ডগ ওরে 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 তো বলা যাবে না যে ওই ওই ইমেজটা কিসের ইমেজ, ওরে বলা যাবে না সেটা, ঠিক আছে? ও হচ্ছে ওটা পরীক্ষা দিচ্ছে। সো আপনি প্রত্যেকটা টেস্ট ডাটা যখন আপনি সাজাবেন তখন 1 2 3, আমার এটার কারণ আপনার দোষ না, এটা দোষ হলো আমার, আমি আগের দিন ভুলভাল বলছি এই জায়গায়, ঠিক আছে? যে টেস্টেও ঠিক সিমিলার ইয়ে থাকবে, না না না, টেস্টে র্যান্ডম ইমেজ থাকে, এটা মাই ব্যাড, আই এম সরি ফর দ্যাট। সো আপনার টেস্টে আপনি র্যান্ডম ইমেজ দিয়ে আপনি মনে করেন কি যে তারপরে হচ্ছে আপনি ইয়ে করবেন। যাই হোক, আমরা পরের স্টেপে যাব আমার এখন। একটা প্রশ্ন ছিল, সরি, জি আমি আসলে গত ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম। জি আমি জানি না এজন্য হয়তো মিস করে গেছি কিনা। জি টেস্টে যে র্যান্ডম নামের কথা বললেন, জি নামটা কি টেস্টিং এর ক্ষেত্রে ম্যাটার করে? কারণ ও তো মডেল কি মানে ইমেজ যদি আমি ইনপুট দিই সে তো একটা ম্যাট্রিক্স হিসেবেই নেয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম কোনো ম্যাটারই করে না, আপনি যা আচ্ছা মন চায়। কিন্তু আপনার মনে করেন কি যে একটা জিনিসই খালি খেয়াল রাখতে হবে, আপনার ট্রেইনে যে ধরনের প্যাটার্নে নাম দেয়া, ঠিক আচ্ছা আছে, সেটা দেওয়ার দরকার নাই, সেটা দেয়া থাকেও না আপনার ডাটা সেট গুলোতে, ঠিক আছে? আপনি এই সমস্যাটা ফেস করতেছেন হচ্ছে আপনার, আমরা কাস্টম ডাটা সেট এভাবে বানাচ্ছি, তাই আপনার মনে করেন আপনি রেডি ডাটা সেট মানে পাবেন, ঠিক আছে? আপনি পরবর্তীতে যত কাজ করবেন রেডি ডাটা সেট পাবেন, সেখানে টেস্টের এক এক ধরনের নাম দেয়া আছে, টেস্ট অফ 0, টেস্ট অফ 1, টেস্ট অফ 2, টেস্ট অফ 3। সো র্যান্ডম যে কোনো নাম দিলেই হবে,
কোনো সমস্যা নেই টেস্টের নামের ক্ষেত্রে, ওকে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে আমার তাহলে কি করতে হবে? এরপরে হলো মডেলরে খাওয়াই দিতে হবে। এই যে ডাটা, এটা মডেলরে খাওয়াই দিতে হবে। কিভাবে খাওয়াইতে হবে? ওই যে সেই ডাটা লোডারের মাধ্যমে। এই ডাটা লোডারটা কিন্তু এটাও কিন্তু কিসের? এটাও কিন্তু পাইটর্চের অ্যাবস্ট্রাক্ট ক্লাস একটা, ঠিক আছে? এই যে সেই ডাটা লোডার, এই ডাটা লোডারটাকে আমরা কি করব? কাজে লাগাবো। কি করে কাজে লাগাবো? আমার এখানে কি কি আছে? ট্রেন ডাটা সেট আছে, ভ্যালিডেশন ডাটা সেট আছে এবং টেস্ট ডাটা সেট আছে। ওকে, সো আমি এখানে কি করব? আমি এখানে আমার ট্রেন লোডার দিলাম আমি, ঠিক আছে? ট্রেন লোডার দিয়ে আমি তাহলে কি করব? ডাটা লোডার, তাই তো? ডাটা লোডার মানে কি? পাইটর্চের অ্যাবস্ট্রাক্ট ক্লাস যে ডাটা লোডারটা আছে ওইটাকে আমি কল দিলাম। তার মানে ওকে আমি চিনাচ্ছি যে আমি কিন্তু এখন ডাটা লোডারে ঢুকতেছি। আচ্ছা, ডাটা লোডারের ভিতরে এটা হলো ট্রেন লোডার যেহেতু, সো আমি কাকে ইয়ে করব? ট্রেন ডাটা সেটকে ইয়ে করব, ঠিক আছে? ট্রেন ডাটা সেটকে ইয়ে করে আমি এইখানে ডাটা লোডারের মধ্যে সবচেয়ে সুবিধার যে জিনিসটা, ঠিক আছে, কেরাস টেনসর ফ্লো থেকে ইন কম্পারিজন টু কেরাস টেনসর ফ্লো, সবচেয়ে সুবিধার যে জিনিসটা সেখানে হলো আমি এইখানে ব্যাচ সাইজটা লিখে দিতে পারতেছি। আমার ব্যাচ সাইজ হলো মনে করেন 1 অথবা 2, আমি যদি 2 দেই, ঠিক আছে? আর হচ্ছে আমার এইখানে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে শাফল ইজ ইকুয়াল টু ট্রু। শাফল হইলে আপনার মনে করেন কি, শাফল কেন ইউজ করি? শাফলটা ইউজ করি হচ্ছে এই কারণে, যখন আমি একটা মডেলকে ট্রেন দিচ্ছি তখন তখন হচ্ছে ওর নলেজটা বাড়ানোর জন্য, ঠিক আছে, নলেজটা বাড়ানোর জন্য আমরা একটা কাজ করে থাকি। নলেজ বাড়াইতে আমরা নলেজ বাড়ানোর জন্য, নলেজ ইনক্রিজ করতে আমি কি করে থাকি? আমি ডাটাতে ডাইভার্সিটি আনি, আমি ডাটাতে ডাইভার্সিটি আনি, ঠিক আছে? সো আপনার মনে করেন কি যে আপনার কুকুরের ইমেজ বা একটানা কুকুরের ইমেজ অথবা একটানা বিড়ালের ইমেজ যদি আপনার এই দিয়ে আপনি যদি ট্রেন করাইতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার ট্রেনিং প্রসিডিউরটা অনেকটা হোমোজেনাস টাইপের হয়ে যায়, ঠিক আছে? তার মানে হচ্ছে তখন আপনার মনে করেন কি যে আপনার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি অ্যাকুরেসি পাচ্ছেন, আবার ফল করতেছে, আবার অ্যাকুরেসি। হোমোজেনাস থাকার কারণে এই ডাটা ডাইভার্সিটিটা যতই আপনি কম করবেন আপনার ট্রেনিং এর ক্ষেত্রে মডেলের, ততই আপনার মডেল কম শিখবে, ঠিক আছে? এই জন্য শাফেল করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? যে শাফেল করলে আমার কি হচ্ছে, আমার এই ট্রেন ডাটা সেটের আন্ডার যে 10টা ইমেজ আছে ওইটা কোনো ক্লাসে থাকবে না, ওটা ক্লাসের নাম অনুযায়ী তো আছে, ঠিক আছে, কিন্তু ইমেজগুলো র্যান্ডম হয়ে যাবে, ঠিক আছে? ডিস্ট্রিবিউশন র্যান্ডম হয়ে যায়, তখন আপনার ইমেজ ডিস্ট্রিবিউশনটা র্যান্ডম হয়ে যায়। ডিস্ট্রিবিউশন সম্পর্কে কার ধারণা আছে? কেউ কি মানে ডিস্ট্রিবিউশন সম্পর্কে আগে পড়াশোনা হয়েছে বা এরকম কিছু কারোর আছে? মানে তাহলে আমার বুঝতে সুবিধা হইতো আর কি, যে কারোর কোনো ধারণা আছে কিনা ডিস্ট্রিবিউশন সম্পর্কে। আচ্ছা, সো ইনোভেটিভ স্কিলসে আমি অনেক আগে একটা কোর্স দিছিলাম, আপনারা কি জানেন? মেশিন লার্নিং, থিওরি অফ মেশিন লার্নিং কোর্স, এরকম কি একটা নাম ছিল? আপনারা কি নাম শুনছেন এটার? ভাই এখনো আছে ওটা, এখনো দেয় ওনারা ফ্রিতে। এখনো আছে না? হ্যাঁ, তো ওই কোর্সটা, ওইটা হচ্ছে প্রথম দিকের কোর্স। তো এখন আমি যদি মানে বলি, আপনি একদম ফার্স্টের স্টেপে আপনি অনেকগুলো জিনিস থাকে যে জিনিসগুলো সম্পর্কে ধারণা কম থাকে, ঠিক আছে? সো মনে করেন আমান্দা মেশিন ডিপ লার্নিং এ ঢুকে গেলাম। ডিপ লার্নিং এ ঢুকে আমি যে এই ডাইভার্সিটির কথা বলতেছি, ডাইভার্সিটির কথা বলতে গেলে আমার ডিস্ট্রিবিউশনের কথা বলা লাগে, কারণ হচ্ছে র্যান্ডম ডিস্ট্রিবিউশন আর গাউসিয়ান ডিস্ট্রিবিউশন এই দুইটা আলাদা জিনিস, ঠিক আছে? এটা আমি মনে হয় আমার প্রথম ক্লাসে বলছিলাম, এক ভাই আমাকে জিজ্ঞাসা করছিল একটা কোশ্চেনের আন্ডারে। সো এই ডিস্ট্রিবিউশনটা কাকে বলে, প্রাথমিক ধারণা, স্ট্যাটিস্টিক্স সম্পর্কে প্রাথমিক ধারণা, এটা খুবই জরুরি ভাই। একটা ছবিতে একটা মডেল যা দেখে চেনে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশনের উপরে আর কিচ্ছু নেই, ঠিক আছে? সো ওইখানে আরো কিছু কিছু জিনিস আছে, জিনিসগুলো হচ্ছে আপনার ক্লাসিফিকেশন বা ইয়ে, তা মোটামুটি ওইখানে কিছু জিনিস আছে যেগুলো প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করছি, আমি বাংলায় ধারণা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? সো ওইগুলোর আমি হচ্ছে এক্সটেনশনে যাব, কিন্তু আপনাদের খুব ভালো হবে, হ্যাঁ, যদি আপনারা ওইটা অবসর সময়ে একটু চর্চা করেন, মানে ওই থিওরি অফ মেশিন লার্নিং এর উপরে, ঠিক আছে? আই থিংক এটা হচ্ছে আপনার, আমি যদি বলি এটা
ফ্রি কোর্স করার কারণ হচ্ছে আমার আমার জানা মতে ইনোভেটিভ স্কিলসের মানে প্রি সেল বা কি যেন বলে, যাই হোক, এই কোর্সগুলোর মধ্যে মানে টাইনি কোর্সগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট কোর্স ওইটা। ঠিক আছে, আপনাদের আপনাদের অনেক টপিক জানাও থাকতে পারে, কিন্তু সেইগুলো নিয়ে একটু চর্চা করলেন, এতে আপনার মনে করেন কি যে আস্তে আস্তে ডিপ লার্নিং এর দিকে আপনি ঢুকতে পারবেন আর কি। ওকে, যাই হোক, এরপরে হচ্ছে গেল কথাবার্তা। সো শাফেল ইজ ইকুয়াল টু ট্রু। এরপরে হচ্ছে আমি তাহলে কি করব, একই কাজ করব। একই কাজ করব কাদের জন্য? একই কাজ করব হচ্ছে টেস্ট আর ভ্যালিডেশন ভ্যালিডেশন। লোডারের জন্য, তাই তো? একই কাজ করব ভ্যালিডেশন লোডারের জন্য। ভ্যালিডেশন লোডারের ক্ষেত্রে আমার কি থাকবে, আমার ভ্যালিডেশন ডাটা সেট থাকবে। ঠিক আছে, ভ্যালিডেশন ডাটা সেটেও 2টা করে ইমেজ যাবে। থাক, মানে বেশি দরকার নেই। টেস্ট ডাটা সেটের ক্ষেত্রেও 2টা করে ইমেজ যাবে। ওকে, বেশি দরকার নাই। সো এই হচ্ছে ভ্যালিডেশন লোডার, এই হচ্ছে ভ্যালিডেশন, এই হচ্ছে ডাটা ডিরেক্টরি কাস্টম, এই হচ্ছে ভ্যালিডেশন লোডার, এই হচ্ছে লোডার। নাম্বার অফ স্যাম্পলস শুড বি পজিটিভ বাট গট স্যাম্পলস 0, কেন? এই এরর ফিক্স করবে কে? এরর আসছে কেন? ভাই কারণ টেস্টে আমরা ইমেজ দেই নেই, টেস্ট আর সাবাস, ভ্যালিডেশন। ওকে, লাভলি। আচ্ছা, আসছে ভ্যালিডেশন লোডারে, ভ্যালিডেশনে কোনো কিছুই নাই, তাই তো? সো আমার কি ওখানে কোনো স্যাম্পলস নাই, যার কারণে নাম্বার অফ স্যাম্পলস শুড বি এ পজিটিভ ইন্টিজার ভ্যালু, তার মানে অ্যাটলিস্ট কিছু ইমেজ দেওয়া উচিত ছিল ওইখানে। ওকে, সো ইমেজ দিয়ে আপনারা ইয়ে করেন, আমার মোটামুটি কাজ শেষ। এখানে এই কোডে কোনো ভুল নাই, কিছু নাই। সো আপনারা এই ঠিক একই কাজ করে ভ্যালিডেশনেও কিছু ইমেজ দিয়ে এটা ট্রাই করতে পারেন, বা এটা ট্রাই করার মূলত আর কোনো ইয়ে নেই। আপনারা যদি এই কাস্টম ডাটা সেট রপ্ত করতে পারেন মোটামুটি, আমি তাহলে সামনের দিকে চলে যাব। সামনের দিকে যে আমার কাজ শুরু করব, সামনের দিকে বলতে আমার এবার হচ্ছে আমরা স্পেসিফিক ডোমেইনে চলে যাব। তাহলে আমরা একটা ছোট ডাটা সেট নিয়ে আলোচনা করলাম, তাহলে আমরা স্পেসিফিক ডোমেইনে এবার আপনাদের কাজ বাড়বে। স্পেসিফিক ডোমেইনের ক্ষেত্রে আমরা আমরা স্পেসিফিক ডোমেইনের ক্ষেত্রে সেমাটিক সেগমেন্টেশনে যাইতে পারি, তাই তো? আমাদের সেমাটিক সেগমেন্টেশনে যাইতে পারি, কারণ হচ্ছে প্রথম লেকচার যদি আপনারা দেখে থাকেন, তাহলে আমি বলছিলাম ক্লাসিফিকেশনের আন্ডারেই সিমিলার টাস্ক হচ্ছে কি সেগমেন্টেশন এন্ড অবজেক্ট ডিটেকশন, তাই তো? সেমাটিক সেগমেন্টেশন, অবজেক্ট ডিটেকশন। ওকে, সো সেমাটিক সেগমেন্টেশনের ক্ষেত্রে খুব জনপ্রিয় ডাটা সেট হচ্ছে আপনার সেমাটিক সেগমেন্টেশন, অথবা অবজেক্ট ডিটেকশনের জন্য খুব জনপ্রিয় যেটা আমি আগের দিন বলছিলাম, সেটা হচ্ছে পাসকাল ভোগ ডাটা সেট। পাসকাল ভোগ, পাসকাল ভোগের আপনার 2012 আছে, 2017 আছে। ঠিক আছে, আর 2017-এ অ্যানোটেশন অ্যানোটেশন হচ্ছে বাউন্ডারি বক্স দিয়ে করা। আর পাসকাল ভোগ 2012 ডাটা সেট যেটা আছে, এখানে আপনার অ্যানোটেশন আছে, মাস্ক আছে। ঠিক আছে, সো আমরা এজন্য আপনার মনে করেন কি যে ভোগ 2012টা আমরা সেমাটিক সেগমেন্টেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমরা এক্ষেত্রে হচ্ছে অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে পাসকাল ভোগ, আরেকটা ডাটা সেট আছে, সেটা ওর কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মাইক্রোসফটের একটা ডাটা সেট, সেটা হচ্ছে মাইক্রোসফটের কোকো ডাটা সেট। ঠিক আছে, এমএস কোকো ডাটা সেট। আমি এই দুটো সম্পর্কেই হয়তো আর কি বলছিলাম আগের দিন। সো দুটো সম্পর্কে বলছিলাম, কি দিয়ে কি আছে সেটা নিয়ে হয়তো পুরোটা ব্যাখ্যা করা হয় নাই। ওকে, সো আমরা হচ্ছে এখন আস্তে আস্তে, এটা তো আমাদের কাস্টম ছোট টাইনি ডাটা সেট ছিল, আমরা আস্তে আস্তে কিসের দিকে ঢুকবো? আমরা আস্তে আস্তে বড় ডাটা সেটের ক্ষেত্রে ঢুকবো। আপনাদের সামনে যদি পিসি থাকে, আমার সাথে আপনারা ওপেন করতে পারেন। কি ওপেন করবেন? আপনারা ওপেন করতে পারেন হচ্ছে কি, আপনারা ওপেন করতে পারেন হচ্ছে পাসকাল ভোগ ডাটা সেট, তাই তো? পাসকাল ভোগ, পাসকাল ভোগ ডাটা সেট, পাসকাল ভোগ ডাটা সেট যদি থাকে ক্যাগেলে। আচ্ছা, ভোগ আমি আইডেন্টিফাই করে দিতে পারি টু ডাটা সেট ক্যাগেল। সো এখানে পাসকাল ভোগের 2012 এর ডাটা সেট আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? ওকে, সো এটা খুব মানে জনপ্রিয় একটা ছবি আর কি, বলা যায়। সো এইখানে স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। হুম,
আচ্ছা, এখানে ভোক, এখানে ভোকের কি আছে, ভোকের ট্রেন আছে, ভ্যালিডেশন আছে, তাই তো? এইখানে ভোকের সবাই এটা ইয়ে করতে পারেন, ওপেন করে দেখতে পারেন, ঠিক আছে? সবাই এটা ওপেন করে দেখলে সবার সুবিধা হবে। মানে নিজের ব্রাউজার থেকে ওপেন করে দেখলে সুবিধা হবে। এখানে আছে আপনার কি আছে এখানে, এখানে আছে কি কি অ্যানোটেশন আছে। এখানে আছে হচ্ছে আপনার জেপিজি ইমেজ আছে, ইমেজ সেট আছে, ঠিক আছে? ইমেজ সেটের মধ্যে আচ্ছা, এটা আমি সরাই দেই, এটা এপাশে দেই, এটা এপাশে দিলে আচ্ছা, এখানে আছে কি আছে, এখানে অ্যানোটেশন আছে, অ্যানোটেশনের মধ্যে কি আছে, এখানে এক্সএমএল ফাইল আছে। এক্সএমএল ফাইলের মধ্যে কি, এক্সএমএল ফাইলগুলো সাধারণত হচ্ছে আপনার এই কাজে এই যে এই জিনিসগুলোর কাজে লাগে, এই যে মাস্ক, ঠিক আছে? এটা হচ্ছে এক্সএমএল ফাইলে থাকে। এক্সএমএল ফাইলের থেকে আমরা ছবিতেও কনভার্ট করতে পারি ডাটাসেট ক্লাসের মাধ্যমে, যাই হোক। আর এখানে আছে ইমেজ সেট আছে, ইমেজ সেটে আপনার এখানে অ্যাকশন আছে, লেআউট আছে, এত কিছুর দরকার নেই, আপনার সেগমেন্টেশনেই চলে যাই আমরা। সেগমেন্টেশনে এখানে কি আছে, আপনার ট্রেন ডট টেক্সট আছে, তাই তো? ট্রেন ভ্যালিডেশন ডট টেক্সট আছে, আর ভ্যালিডেশন ডট টেক্সট আছে। আর ট্রেন ডট টেক্সটে এইখানে কি আছে, এইখানে হচ্ছে ইমেজের যে যতগুলো ইমেজ আছে এই ইমেজগুলো লিস্ট আর কি, এইখানে নাম দিয়ে দেয়া। ওকে, দেখা যাচ্ছে তো? সো ইমেজগুলোর লিস্ট নাম দিয়ে দেয়া। আর ট্রেন ভ্যালিডেশন বলতে, এই ট্রেন ভ্যালিডেশন একসাথে কেন, কারণ হচ্ছে অনেকে হলো স্প্লিট করে কাজ করে, এই জন্য ট্রেন ভ্যালিডেশন একসাথে, ঠিক আছে? আর এখানে শুধু ভ্যালিডেশন ইমেজগুলো দেয়া আছে, এটা লিস্ট করা টেক্সট ফাইলে। ওকে, সো ইমেজ সেটের মধ্যে আমার কি থাকে, ইমেজ সেটের মধ্যে হচ্ছে আমার এই টেক্সট ফাইল থাকে, ইমেজের লিস্টিং করা থাকে। ওকে, এটা হচ্ছে আপনি বাজারে যাচ্ছেন, বাজারে যাওয়ার আগে কি কি জিনিস লাগবে তার লিস্ট, এটা হচ্ছে সেই লিস্ট। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে আপনার জেপিজি ইমেজ। এইখানে হচ্ছে র্যান্ডম জেপিজি ইমেজ আছে আপনার অনেকগুলো। আর এইখানে আছে হচ্ছে আপনার সেগমেন্টেশন ক্লাস আকারে আপনার নাম দেয়া আর কি, নাম দিয়ে তারপরে এই ছবিগুলো দেয়া আছে, ঠিক আছে? সো এটা হচ্ছে মোটামুটি এটা গেল। আর হচ্ছে এখানে কি আছে, সেগমেন্টেশন অবজেক্ট আছে, অবজেক্টের মধ্যে আমরা এক একটা ছবি দেখতে পারি, ছবিগুলো। আচ্ছা, এখানে হচ্ছে সেগমেন্টেশন ক্লাস বলতে কি বোঝানো হচ্ছে, সেটা যদি আমি বলি, আমি তাহলে জেপিজি ইমেজের প্রথম ইমেজটা আমি ওপেন করি, এটা কিন্তু একটা ন্যাচারাল একটা র্যান্ডম ইমেজ, তাই না? এটা একটা আরজিবি ইমেজ। ওকে, আমি যদি ঠিক 2007 এখানে 0027.jpg-র সেগমেন্টেশন ক্লাসে যদি এই এটা থাকে, তাহলে কই খুঁজে পাইতে এবার ঝামেলা হয়ে যাবে। কোনটা আছে, 2007 32 আছে, আমি 32 ছবিটা ওপর থেকে ওপেন করি, 32 ছবিটা ওপর থেকে ওপেন করি, এটা হচ্ছে 32 একটা ছবি, এটা হচ্ছে একটা এরোপ্লেনের ছবি, তাই তো? আমি যদি এবার সেগমেন্টেশন ক্লাসে যাই, তাহলে সেগমেন্টেশন ক্লাসে গেলে এই দেখেন, ভালো করে খেয়াল করেন, সেগমেন্টেশন ক্লাসের ক্ষেত্রে এখানে দুইটা এরোপ্লেন ছিল, দুইটা এরোপ্লেনে এরা ব্রাউন কালার করছে, এবং এই যে দুইটা মানুষ ছিল, এই দুইটা মানুষে অন্য ধরনের কালার করা। সো এই যে ব্রাউন কালারের আন্ডারে যে ক্লাসটা, মানে ব্রাউন কালার দিয়ে যে ক্লাসটা করা, এটা হচ্ছে একটা ক্লাসের আন্ডারে, এরোপ্লেন নামক ক্লাসের আন্ডারে, ওকে, পাস্কাল ভোকের। আর এটা হচ্ছে হিউম্যান ক্লাসের আন্ডারে আছে। ওকে, এরপরে আমরা এই তার মানে সেগমেন্টেশন ক্লাসের মধ্যে এই দেখেন, যত আপনি এরোপ্লেন দেখবেন সবগুলো এরোপ্লেনই হচ্ছে কি করা, ব্রাউন ক্লাস করা, ব্রাউন করা। এটা কিন্তু অন্য একটা জিনিস, এটা একটা টেলিভিশন, এটা একটা টেলিভিশন, সেটা তারা কি আর কি ব্লু কালার করে রাখছে। এটা 39 নম্বর ছবি যদি আমি এখানে পাই, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের দেখাইতে পারবো এটা একটা পিসির মনিটর আর কি। তার মানে মনিটরের কিন্তু ডিফারেন্ট টাইপের একটা কালার দিয়ে তারা এটাকে অ্যানোটেট করতেছে, তাই তো? সো এইখানে যদি ট্রেন থাকে, এটা খুবই মারাত্মক একটা ইমেজ, এটা হলো নিউরাল নেটওয়ার্কে খুব দারুণ প্রেডিকশন দেয় এটা, ঠিক আছে? সো এটা কত নম্বর ইমেজ ছিল, কত নম্বর ভুলে গেছি, 42 নম্বর ছিল, তাই তো? সো 42 নম্বর যদি সেগমেন্টেশন ক্লাসের মধ্যে কি আছে, থাকবে তো অবশ্যই, কিন্তু ছবিগুলো শাফল করা আর কি। এই যে 42 নম্বর, এই যে 42 নম্বরে ট্রেন কিন্তু এইভাবে ওরা অ্যানোটেট করছে, ঠিক আছে? সো এটাই বলে সেগমেন্টেশন। ওকে, মডেলকে আমি চিনাচ্ছি হচ্ছে বিভিন্ন এরকম প্যাটার্নের মাধ্যমে মডেলকে চিনাচ্ছি, যে তুমি যদি ব্লু কালারের বা হ্যাঁ ব্লু কালারের বা এটা কি কালার বলে, যাই হোক,
গ্রিন কালারের কোনো কিছু যদি পাও বা ফেড গ্রিন কালারের, তাহলে সেটা হলো তোমার ট্রেন। যদি তুমি ব্রাউন কালারের কোনো অবজেক্ট পাও তাহলে সেটা হচ্ছে কি তোমার প্লেন, তাই তো, অ্যারোপ্লেন। ওর ওর মূলত কাজ হচ্ছে ওই মডেলের যে প্রেডিকশন দেবে, মডেল প্রেডিকশন দেবে হলো এইটা, মডেল এইটা হলো প্রেডিকশন দিবে, ঠিক আছে। তার মানে কি মডেল পার ক্লাস, মডেল ট্রেনকে আইডেন্টিফাই করতে পারতেছে, এখানে ট্রেনকে আইডেন্টিফাই করতে পারতেছে, হচ্ছে আইডেন্টিফাই করতে পেরে সে একটা ফেড গ্রিন কালার দিয়ে দিবে, ঠিক আছে। আপনি যে কোনো টেস্ট ইমেজ যদি দেন, আপনার টেস্ট ইমেজ যদি ট্রেন থাকে তাহলে সে এরকম ধরনের একটা অ্যানোটেশন দিবে। ওকে, মোটামুটি সেগমেন্টেশনের পারপাস এই ডাটা সেটের মাধ্যমে বোঝা গেছে কিনা? আমার কথা কি কোনো সমস্যা আছে বুঝতে? না ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সো সেগমেন্টেশনের পারপাসটা তাহলে বোঝা গেছে অবশ্যই, তাই তো। সো এটাই হচ্ছে সেগমেন্টেশনের পারপাস। তো আমার ক্ষেত্রে আমার আমার মূল চ্যালেঞ্জ কি, আমি যদি, আমার চ্যালেঞ্জ হচ্ছে ডাটা নিয়েই কাজ করা, ঠিক আছে। সো ডাটা নিয়ে যদি আপনার এই যে আমি যেটা বললাম এই কথাগুলো মনে রাখবেন, কারণ পরবর্তীতে যখন আমি মানে সামনের দিকে সেশনগুলোতে যখন আমি সেগমেন্টেশন নিয়ে কথা বলবো, তখন অন্তত এই বেসিকটুকু আপনারা আমাকে রিটার্ন দিবেন, তাহলে সহজ হয়ে যাবে আমার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সো এটা হচ্ছে পাস্কাল ভোগ ডাটা সেট। আমার কাজ হবে হলো পাস্কাল ভোগের কোনো একটা ডাটা সেটের ক্ষেত্রে আমার, সরি, আমি যদি পাস্কাল ভোগ ডাটা সেটটাকে যদি ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমার সিমিলার টাইপের এই কাস্টম ক্লাস যেরকম লিখছিলাম, এই যে কাস্টম ক্লাস যেরকম লিখছিলাম, আমার এরকম সিমিলার টাইপের একটা কাস্টম ক্লাস লেখা লাগবে, যে কাস্টম ক্লাসে আমার ওই যে কাস্টম ক্লাসে আবার জায়গায় চলে যাই, ওই যে আমার কোথায় গেল, এই যে আমার এখানে দুইটা ফোল্ডার আছে, আমার কি কি ফোল্ডার কাজে লাগতেছে আমি কিন্তু জেনে গেছি। এইখানে এই সেগমেন্টেশন ক্লাস, ঠিক আছে, এবং এই হচ্ছে জেপিজি ইমেজ, এই দুইটা ফোল্ডার, এইটা হচ্ছে সেগমেন্টেশনের পারপাজে ইউজ করা হবে। এই দুইটা ফোল্ডারের প্রত্যেকটা ইমেজের সাপেক্ষে যে করসপন্ডিং মাস্ক আছে, এই দুইটা জিনিসকে আমার রিপ্রেজেন্ট করা লাগবে কিসের মাধ্যমে, ওই কাস্টম ডাটা সেটের মাধ্যমে। ওকে, আর রিপ্রেজেন্ট করা লাগবে আমার কাস্টম ডাটা সেটের মাধ্যমে। ওকে, সো সেক্ষেত্রে হচ্ছে আমার ট্রেন ভ্যালিডেশন যদি থাকে, আমি তাহলে আমার এখানে ক্লাস লিখতে পারি, আমি হচ্ছে কি, আমি এখানে লিখতে পারি পাস্কাল ভোগ পাস্কাল ভোগ লিখতে পারি, ঠিক আছে। আমি জাস্ট একটা ধারণা দিব, কারণ 11টা 21, সরি 11টা 21 বেজে গেছে। তো আমি ধারণা দিব, বাকি কাজ আপনাদের কিন্তু, ঠিক আছে, বাকি কাজটা আপনারা আমাকে একটু হেল্প করবেন। আমি এটার ক্ষেত্রে আমি ইনিশিয়ালাইজেশনটা করে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। বাকি ক্লাসের আন্ডারে যে মাথা খাটানোটা যেটা, এটা হচ্ছে আপনি করবেন। ওকে, এবং আপনি করে আমাকে পরবর্তী দিন একটা অ্যাসাইনমেন্ট সবাই ক্লাসরুমে সাবমিট করবেন। সেটা হচ্ছে ডাটাসেট ক্লাস লিখে, আপনার কোড চালানোর দরকার নেই। ওকে, ডাটাসেট ক্লাস লিখে আপনি কিভাবে আপনার ছবি, আপনার এই সেগমেন্টেশন মাস্ক কিভাবে নিচ্ছেন, সেটা যদি আপনি একটা মানে ব্যাখ্যা দিতে পারেন, মানে পার কোডের আন্ডারে আমি যেরকম ভাবে ব্যাখ্যা দিছি, দেখছেন আমি যেভাবে ব্যাখ্যা দিছি, এই দেখেন এখানে ট্রেন ভ্যালিডেশন ফোল্ডার থাকবে, এখানে ক্লাস অন ক্লাস টু, টু ইনশিওর কনসিস্টেন্সি, ক্লাস অন ক্লাস টু, এই জন্য শর্ট করতেছি, কালেক্ট অল ইমেজেস, এখানে আমরা প্রত্যেকটা কালেক্ট করতেছি, বাংলায় লিখলেও হবে, ইংলিশে লিখলেও হবে, যাতে আপনার যাতে আমি দেখে বুঝতে পারি আপনারা ইয়ে করছেন। সো প্রত্যেকের এক একটা আলাদা করে কি থাকবে, আইপিএনবি ফাইল থাকবে, সেটা প্রত্যেকেই হচ্ছে আপনি পাস্কাল ভোগ ডাটা সেটের ক্ষেত্রে, অথবা এমএস কোকো ডাটা সেটও আপনি চয়েস করতে পারেন। আমি পাস্কাল ভোগ লিখতেছি, আপনি এমএস কোকো চয়েস করতে পারেন। সো সেইখানে আপনার মোটামুটি আপনি ইয়ে করবেন। যাই হোক, এখানে আমার হচ্ছে এখানে সেলফ দিয়ে আমি ডাইনামিক ভেরিয়েবল যেগুলো সেগুলো নিব। সো প্রথমেই আবার রুট ডিরেক্টরি, এটা থাকবেই, এর কোনো মাপ নেই, ঠিক আছে। এরপরে ও আচ্ছা, সরি, আমি একটা জিনিস ভুলে গেছি করতে, সেটা হচ্ছে ভুলে গেছি হচ্ছে কি করতে, আচ্ছা এখানেই করতেছি, সেটা এখানেই বুঝাই দিচ্ছি আপনাদের। হ্যাঁ, সো এখানে হচ্ছে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি স্প্লিট করব। এটা একটা নতুন জিনিস যে আপনার ট্রেন আর ভ্যালিডেশন ইমেজ যদি একসাথে থাকে তাহলে সেক্ষেত্রে আমি এই স্প্লিটটা করতে পারি, ঠিক আছে। স্প্লিট করে আমি এটা ট্রেন অথবা ভ্যালিডেশন যে কোনো কিছু করতে পারি, বা আপনার কাছে র্যান্ডম ছবি আর করসপন্ডিং মাস্ক আছে, আপনি সেইখান থেকে ট্রেনের জন্য কিছু ছবি স্প্লিট করে আপনার নিজস্ব ফোল্ডারে রেখে দিতে পারেন, ঠিক আছে।
এই যে জিনিসটা, এটা আমি ভুলে গেছি, এটা এটা আজকে আমি বলবো, এটা আমি আজকে এটা নিয়ে কথা বলবো একটু পরেই। সো ট্রান্সফর্ম ইজ ইকুয়াল টু নান কেন দিলাম এটা আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। আর হচ্ছে আপনার আপাতত এটা এটা হচ্ছে আমার ডাইনামিক যে ভেরিয়েবল সেটা, বা ডাইনামিক ভেরিয়েবল যেটা থাকে। সো এখানে রুট ডিরেক্টরিটা হচ্ছে কি, পাস্কাল ভোগ ডাটা সেট, পাস্কাল ভোগ ডাটা সেটের রুট ডিরেক্টরিতে আমার নিয়ে যাবে, এখানে রুট ডিরেক্টরিতে নিয়ে যাবে, এই যে রুট ডিরেক্টরি যেটা, ঠিক আছে, এখানে পাস্কাল ভোগের রুট ডিরেক্টরি আপনারা ডাটা সেট ডাউনলোড করবেন। ওকে, ডাটা সেট ডাউনলোড করে তারপরে কাজ করবেন। যদিও একটু বেশি ইয়ে নেবে, 3.8 জিবি, 3.8 জিবি এমন কোনো আমরি না, কোনো কিছু না। আমি কয়দিন আগে হচ্ছে একটা ডাটা সেট নামাইছিলাম, সেটা হচ্ছে 5 টেরাবাইটের ছিল আর কি। যাই হোক, সব সম্পূর্ণ নিয়ে এই জন্য কাজ করতে পারিনি, খুবই অনেক বড় ডাটা সেট। সো সো এখানে হচ্ছে তাহলে কি আমার এখানে সেলফ ডট রুট ডিরেক্টরি একইভাবে, কোনভাবে একইভাবে কই, এই যে ওপরে যেরকম ভাবে আমি সেলফ ডট ডাটা ডিরেক্টরি যেটা দিছিলাম, তাই তো, তাহলে এখানে একইভাবে কাজ করব। দেখেন আস্তে আস্তে এটা হচ্ছে অনেকটা মানে মনে করেন এক্সপেরিয়েন্স করতেছি, তাই তো, বড় ডাটা সেটের ক্ষেত্রে এক্সপেরিয়েন্স করতেছি। সো আপনার এভাবে এক্সপেরিয়েন্স করতে করতে আপনার এই ডাটা সেট লেখায় হাত চলে আসবে, আর আপনি হাত চলে আসলে আপনি বস, আর কিছু লাগবে না। সো এখানে সেলফ ডট স্প্লিট, এখানে হচ্ছে আপনার মনে করেন কি যে স্প্লিট, আমি তো বলছি স্প্লিট ইজ ইকুয়াল টু ট্রেন, আপনি এইটা এইখানেও ডিফাইন করতে পারেন স্প্লিট ইজ ইকুয়াল টু ট্রেন। ওকে, সো সেটা সমস্যা না। আর এখানে সেলফ ডট ট্রান্সফর্ম ইজ ইকুয়াল টু ট্রান্সফর্ম, ইজ ইকুয়াল টু কি ট্রান্সফর্ম, তাই তো, সেলফ ডট ট্রান্সফর্ম। আর হচ্ছে আপনার সেলফ ডট, আপনি এখানে আরেকটা জিনিস দেয়া যাইতে পারে, যদিও এটা সাবসিডারি, এটা আপনার টার্গেট ট্রান্সফর্মও দেয়া যাইতে পারে। দুইটা হচ্ছে আমাদের কাছে নতুন আপাতত, তাই তো, এটা হচ্ছে আপনার টার্গেট ট্রান্সফর্ম, তাই তো। আর ট্রান্সফর্ম আমি যেখানে আপনার মনে করেন কি যে টার্গেট ট্রান্সফর্ম কি আমি দিছি না, অবশ্য টার্গেট ট্রান্সফর্মটা এখানে, আপনার টার্গেট ট্রান্সফর্মটা এখানে ইজ ইকুয়াল টু নান দিয়ে দিলে তাহলে আর ও ইরোর দেখাবে না, তাই তো। যাই হোক, সো এইগুলো হচ্ছে আমার সেই ডাইনামিক ভেরিয়েবল অফ দিস পাস্কাল ভোগ ক্লাস, ডাটাসেট ক্লাসের জন্য। এবার আমার যে কাজটা হচ্ছে, আমি এখানে লিখতেছি কেন, আমার নির্দিষ্ট একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের থেকে কিছু ছবি আমি কি করব, ট্রেনের জন্য ভাগ করে নিব, তাই তো। সো আমার নির্দিষ্ট ফোল্ডার এখানে কি আছে, আমার নির্দিষ্ট ফোল্ডার এখানে আছে হচ্ছে, চলে যাই আমি জায়গায়, এখানে আছে হচ্ছে পাস্কাল ভোগ ট্রেন ভ্যালিডেশন, তাই তো। ভালো করে দেখেন, ট্রেন, খুব ভালো করে খেয়াল করেন এটা, পাস্কাল ভোগ ট্রেন ভ্যালিডেশন, তার মানে এটা হচ্ছে আমাদের রুট ডিরেক্টরি। আচ্ছা, রুট ডিরেক্টরির মাঝখানে হচ্ছে আমার আরেকটা সাব ডিরেক্টরি আছে, এই দেখেন, এই যে ইমেজ নেট, এই যে সাব ডিরেক্টরি। ওকে, এই ইমেজ নেট সাব ডিরেক্টরির মধ্যে আমার এই সেগমেন্টেশন আছে, এই সেগমেন্টেশন আমি এই লিস্ট লাগবে আমার, কারণ হচ্ছে এর মধ্যে এই ট্রেন ভ্যালিডেশন আছে, এর এই লিস্টিংটা আমি করব। ওকে, সো আমার এইখানে রুট ডিরেক্টরির আন্ডারে কি আছে, একটা সেগমেন্টেশন আছে, সরি, ইমেজ সেট আছে, এই ডাটা এই ফোল্ডারের নাম, আর তারপরে আছে হচ্ছে আমার সেগমেন্টেশন, এইটা আছে। তাহলে আমি এখন ওইভাবে আমার ইয়েটা লিখবো, কিভাবে লিখবো এটা আপনাদের শিখাই দিচ্ছি, যে স্প্লিট ফাইল, তাই তো, স্প্লিট ফাইল দিয়ে ইজ ইকুয়াল টু, আগের দিন আমি বলছিলাম যে এক ফোল্ডারের তে আরেক ফোল্ডারে লাভ দিয়ে দিয়ে ঝাপায় যাইতে যাইতে গেলে আমার কি লাগে, ওএস ডট পাথ ডট জয়েন লাগে আমার, তাই তো। সেই জয়েনের মধ্যে আমি রুট ডিরেক্টরি ছিল আমার কি, রুট ডিরেক্টরি, এই যে রুট ডিরেক্টরির নাম কি ছিল, রুট ডিরেক্টরির নাম, আবার একটু যাই, আবার বলি, এই যে এই ভোগ ট্রেন ভ্যালিডেশন, এটা হচ্ছে আমার রুট ডিরেক্টরি, ঠিক আছে। ওকে, এটা পাল্টাইতে পারে, সো এটা আমি ডাইনামিক রেখে দিছি, কিন্তু এর ভিতরে কনস্ট্যান্ট, যেহেতু পাস্কাল ভোগের জন্যই আমি বানাচ্ছি, সো এর ভিতরে কনস্ট্যান্ট আমার কি আছে, ইমেজ সেট আছে, তার ভিতরে আছে সেগমেন্টেশন আছে, সো এগুলো কি ব্রাঞ্চ সাব ডিরেক্টরি বলা যায়। সো এক্ষেত্রে আমি রুট ডিরেক্টরিতে ঢুকে আমি কি দেব, এই যে ইমেজ সেটস, এই ফোল্ডারের ভিতরে গেলাম, এই ফোল্ডারের ভিতরে যে এইবার পরবর্তী যে ফোল্ডারে যাব সেটা হচ্ছে কি সেগমেন্টেশন ফোল্ডার, এই হচ্ছে আমার রুটের কানেকশন করা হয়ে গেল, ঠিক আছে। এইবার ওর মধ্যে যে আমার কি কাজ, ওর মধ্যে যে হচ্ছে আমার একটা টেক্সট ফাইল খোলা দরকার, টেক্সট ফাইল খুলতে গেলে আমার ওপেন করা লাগবে, উইথ ওপেন দিয়ে আমি এর মধ্যে যে আমি কি খুলবো, আমি এই স্প্লিট ফাইলটা খুলবো,
এই যে স্প্লিট ফাইল খুলে ওর ফাইলটা কি করব আমি, ওই খুলে ওটাকে রিড করব। সো এটা হলো আর, যদি রাইট করতাম তাহলে সেক্ষেত্রে কি ডাব্লিউ দেয়া থাকতো, ঠিক আছে। অ্যাজ এফ, এফটা হচ্ছে একটা যখনই আমরা কোনো লুপ চালাই বা যখনই কোনো প্রজেকশন চলে বা ইটারেশন চলে, তখন আমরা সেক্ষেত্রে একটা ভেরিয়েবল নিই, ফর আই ইন রেঞ্জ যেরকম নিই, সেটা হচ্ছে এটা হচ্ছে সেই এফ। এফ দিয়ে আমি সেলফ ডট, এটা হচ্ছে আরেকটা নতুন, আমি কি করতেছি, নতুন আমি ইয়ে করতেছি কি, একটা ডাইনামিক ভেরিয়েবল নিচ্ছি, তাই তো। ডাইনামিক ভেরিয়েবল কেন নিচ্ছি, কারণ হচ্ছে আমার ইমেজের আইডি দরকার, ইমেজের আইডি দরকার জন্য আমার ওই টেক্সট ফাইল পড়ার দরকার। সো এফ ডট, যে কারণ এফটা উপরে আমি আইডেন্টিফাই করে আসছি, এফ ডট, এটা হচ্ছে এরপরে হচ্ছে স্ট্রিপ করতেছি আমি, স্ট্রিপ করতেছি, এরপরে হচ্ছে স্প্লিট করে, মানে প্রথম লাইন পড়া হয়ে গেল, পরে আমি কিসে যাব, নিউ লাইনে যাব, এই যে স্প্লিট করতেছি আমি, ঠিক আছে। ওকে, আপনাদের কাজ থাকবে এখান থেকে প্রত্যেকটা ফাইল এভাবে ওপেন করে রিড করে তার আউটপুটটা বের করবেন আপনারা, ঠিক আছে। এটা খুবই মানে একদম অ্যামেচার লেভেলের কাজ, এর জন্য এখানে দেখাচ্ছি না। সো কিভাবে এইটা স্প্লিট করলে এর আউটপুটটা কি আসে, সেই আউটপুট আপনারা এখানে লিখবেন। ওকে, এটা হচ্ছে কাজ। এরপরে আসতেছে হচ্ছে আমার আরো দুইটা হচ্ছে আমার কি দরকার, সেগমেন্টেশনের জন্য ইমেজ দরকার, করেসপন্ডিং মাস্ক দরকার। সো সেলফ ডট ইমেজ ডিরেক্টরি ক্লাসিফিকেশনের মতো এত কমপ্লিকেটেড না এটা, ঠিক আছে। কি করব, ওই সেই ওএস ডট পাথ ডট জয়েন, ঠিক আছে। কোথায় ইমেজ আছে, চলে যাই, কোথায় ইমেজ আছে, এই যে ডাটা সেটের ভিতরে, এই যে একটু আগে বলছিলাম, এই যে জেপেগ ইমেজ, এত মানে আমরা অ্যানালাইসিস করছিলাম। সো রুট ডিরেক্টরির মধ্যেই আমার জেপিজি ইমেজ আছে, তাই তো। তাহলে আমি ওইটাকে ওইভাবে জয়েন করব, কিভাবে জয়েন করব, আমার এই যে রুট ডিরেক্টরির ভিতরে আমার কি আছে, আমার হচ্ছে জেপেগ ইমেজ আছে, এই সেই জেপেগ ইমেজেস, এই যে ফোল্ডারের নাম লিখে দিচ্ছি, তাহলে ও নাম খুঁজে ওইখানে চলে যাবে। মাস্কের জন্য সেলফ ডট মাস্ক ডিরেক্টরি, তাই তো, সেলফ ডট মাস্ক ডিরেক্টরি দিয়ে ওএস ডট পাথ ডট জয়েন থাকবে, ওএস ডট পাথ ডট জয়েন, এইখানে যে আবার সেই ডাটা সেটের ভিতরে চলে যাই, এইখানে যে আমার সেগমেন্টেশন ক্লাস, এই যে এইখানে হলো আমার অ্যানোটেশন মাস্ক গুলো আছে প্রত্যেকটা ইমেজের, তাই তো। তাহলে আমি আবার সেই রুট ডিরেক্টরিতে যাব, এই যে রুট ডিরেক্টরিতে গেলাম, রুট ডিরেক্টরিতে যে আমার এই যে সেগমেন্টেশন ক্লাস মানে ফোল্ডারের নাম লিখে দেবো আমি, সেগমেন্টেশন ক্লাস। ওকে, সো তার মানে কি, ইমেজ গুলো পাবে হচ্ছে এই ফোল্ডারে যে, আর মাস্ক গুলো পাবে হচ্ছে, করেসপন্ডিং মাস্ক গুলো পাবে হচ্ছে এই ফোল্ডারে যে, ঠিক আছে। সো আমার মোটামুটি ডাটা সেটের ভিতরে যত যা আছে, ঠিক আছে, আমি এই ইনিশিয়ালাইজেশন করে ফেললাম। আমার এর পরবর্তী যে কাজ, সেটা হচ্ছে ডিফাইন অফ লেন্থ দিয়ে আমার এখানে আরো ডবল রেঞ্জ হবে। এর ভিতরে কি ছিল, ছিল, সেলফের মধ্যে যে এখানকার লেন্থ বের করা, লেন্থ কিভাবে বের করবো আমি সব লিখেই দিচ্ছি আর কি। লেন্থ এখানে কি বের করব, লেন্থ হচ্ছে আপনার এই যে এইটা হচ্ছে লেন্থ বের করতে আমার কাজে লাগে, লেন্থ কারণ কি, ওই টেক্সট ফাইল পড়েই আমি বুঝে ফেলাবো ওর মধ্যে কয়টা টেক্সট আছে, ইমেজ আছে। ওকে, মানে আমার কাস্টম ডাটা সেট বুঝে ফেলবে। আর এরপরে কি আছে, এরপরে আছে আমার গেট আইটেম আছে, তাই তো। ভুল লিখলাম, হ্যাঁ এখানে একটা স্পেস দিচ্ছি, এই জন্য রেসপন্স করতেছে না, এই যে রেসপন্স করবে গেট। আচ্ছা, এরপরে সুপার ক্লাস, এখানে আমার কি থাকবে, এখানে থাকবে হচ্ছে আমার যে তিনটা জিনিস আমার দরকার, সেটা হচ্ছে এই ইমেজ আইডি হচ্ছে সেলফ ডট ইমেজ আইডি, আছে না, এই যে সেলফ ডট ইমেজ আইডি। আর এর ভিতরে থাকবে, কারণ এটা এই গেট আইটেম মানেই হলো আমার একটা ফর লুপ চলতেছে, ঠিক আছে, ইন্ডেক্সিং করতেছি আমি। গেট আইটেম মানেই হলো এই যে একটা ইন্ডেক্স ভেরিয়েবল, এই প্রত্যেকটা ইন্ডেক্স ভেরিয়েবলটাকে আমি প্রত্যেকটার ক্ষেত্রে কাজে লাগাবো, যদি আমার ইন্ডেক্সিং করা লাগে। কিন্তু এখানে টেক্সটটাকে শুধু ইন্ডেক্সিং করা লাগতেছে, কারণ একটার মধ্যে আপনি ইটারেশন চালাচ্ছেন। এখানে ইমেজগুলো আপনি সহজেই পেয়ে যাচ্ছেন, তাই তো, ইমেজগুলো আপনি সহজেই পেয়ে যাচ্ছেন। কিভাবে পাচ্ছেন, এখানে ওএস ডট পাথ ডট জয়েন দিয়ে আমি এখানে খুব সহজেই এই যে সেলফ ডট ইমেজ ডিরেক্টরি, তাই তো, এই যে ইমেজ ডিরেক্টরি, সেলফ ডট ইমেজ ডিরেক্টরি এখানে। আর হচ্ছে আপনার মনে করেন কি যে
এখানে হচ্ছে আপনার ইয়ের প্যাটার্ন দিয়ে দিতে পারেন, আপনার এখানে ইমেজ প্রিন্ট করবে সেই সেই জন্য এটা কিভাবে যেন করে, এফ দিয়ে ডবল কোটেশন দিয়ে, আমার কোড মনে থাকে না। আচ্ছা, এখানে হবে হচ্ছে এই যে ইমেজ আইডি, এই ইমেজ আইডি অনুসারে এখানে যাবে, এই যে ইমেজ আইডি গেল, আর হচ্ছে এইখানে প্রত্যেকটা ফাইলই ডট জেপিজি আকারে যদি থাকে, হ্যাঁ ডট জেপিজি, এটা আপনারা দেখে নেবেন। তো ঠিক আছে, মাস্কের ক্ষেত্রেও ঠিক একইভাবে কি হবে, মাস্কের ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা এখানে মাস্কের ডিরেক্টরি বা মাস্কের পাথ আমরা বলতে পারি, এখানে এখানে মাস্কের পাথ আমরা বলে দিতে পারি, আর এখানে মাস্কের ডিরেক্টরি থাকবে, এখানে মাস্কের ডিরেক্টরি অবশ্যই কিসের আইডি অনুসারে, ইমেজ আইডি অনুসারে, দুইটার ক্ষেত্রে কিন্তু কমন জিনিস এই দুইটা, তাই না? সো এটা হচ্ছে আপনার গেট আইটেমে আরো কিছু কাজ আছে, সেই কাজের আগে আমি আগের থেকে সেই কাজে এখানে আমরা কি করছিলাম, আমরা এখানে একটু মনে করার চেষ্টা করি, এখানে ইমেজ নিছিলাম, ইমেজ ওপেন করছিলাম, পিল ডট ইম্পোর্ট ইমেজ ওপেন করছিলাম, তাই তো? সো ইমেজটা এখানে ওপেন করে দেই, তাহলে এখানে লোড ইমেজ দিয়ে এখানে ইমেজ ডট ওপেন দিয়ে আমরা এখানে কি করতেছি, আমরা হচ্ছে ইমেজ পাথ, আমরা ওই ইমেজ পাথের থেকেই, কইছি ইমেজ পাথ, ও সরি, ইমেজ পাথ কেন আসতেছে না, এটা এখানে হবে, তাহলে ইমেজ পাথ আসবে এবার, কারণ ইমেজ পাথ চিনতে ছিল না ও। হ্যাঁ এবার আসবে। ওকে, সো ইমেজ পাথ এটাকে আবার একটু সমস্যা থাকতে পারে, বিজিআর আরজিবি হ্যান ত্যান এরকম থাকতে পারে, সো ওই ঝামেলা দূর করার জন্য আমি একবারে এইটা এই কনভার্সনটা করে ফেলবো, এটা খুব ভালো, পিল একটা ভালো কাজ করছে আর কি এটা দেওয়ার মাধ্যমে। আর হলো মাস্ক খুলবো, করেসপন্ডিং মাস্ক যদি খুলতে চাই তাহলে এটাও একইভাবে, কারণ মাস্ক গুলো যেহেতু একটা ছবি আকারে আছে, সো এখানে মাস্কের পাথ দিয়ে দেবো, এটা হচ্ছে সেই মাস্ক পাথ। ওকে, মাস্ক পাথের ক্ষেত্রে এটা ওটা হচ্ছে থ্রেশহোল্ডিং করা ইমেজ, যার কারণে ওটা আরজিবি করার কোনো মানেই নাই। ইস পিক্সেল এখানে এক একটা ক্লাস আইডি করে। এইবার যেটা নিয়ে একটু ইয়ে করার দরকার, সেটা হলো ইফ ইজ ইকুয়াল টু সেলফ ডট ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মটা আমি এখানে করিনি, কিন্তু এটা করতে হবে এখানে, ঠিক আছে? এই যে এই কাস্টম ডাটা সেটে এইখানে হলো ট্রান্সফর্মটা আমরা করে থাকি, ঠিক আছে? ট্রান্সফর্ম কেন করতেছি, ট্রান্সফর্ম করতেছি কারণ হচ্ছে ইমেজ পড়তে পারে না, মানে সরি, মডেল তো আর ইমেজ চেনে না, মডেল হয় কি চেনে, ম্যাট্রিক্স আকারে যাচ্ছে, তাই তো? কিন্তু ম্যাট্রিক্স আকারে আমরা করি না, আমাদের আইডিয়াল যে জিনিসটা আমি প্রথম ক্লাসে মনে হয় এটা নিয়ে বলছিলাম, সেটা হচ্ছে আমার সেটা হচ্ছে আইডিয়াল যেটা, সেটা কি টেন্সর আকারে যাবে, তাই তো? সো এখানে ইমেজ ইজ ইকুয়াল টু, আমি কি বলবো এখানে, সেলফ ডট ট্রান্সফর্ম অফ এখানে ইমেজ। ওকে, আর এরপরে মাস্কও হলো আমার ঠিক একইভাবে যাবে, সো আমি এখানে কপি করে দিতে পারি, এখানে এখানে কপি করে দিতে পারি, এখানে ট্রান্সফর্ম, আর এটা হচ্ছে আমার মাস্ক। ওকে, এটা এখানেও আমি কি লিখতে পারি, এখানে মাস্ক লিখতে পারি, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমার মনে করেন কি যে এখানে ট্রান্সফর্ম, আর এইটা হচ্ছে তাহলে রিটার্ন যাবে কি, রিটার্ন যাবে, আগে ছিল ইমেজ ছিল আর লেভেল ছিল, এখন ইমেজ যাবে আর মাস্ক যাবে এটার ক্ষেত্রে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার পাসকাল ভোগ ডাটা সেট ক্লাস, যে জিনিসটা এখানে ট্রান্সফর্ম ইজ ইকুয়াল টু নান দেয়া আছে, তাই তো? ট্রান্সফর্ম ইজ ইকুয়াল টু নান দেয়া আছে। আচ্ছা, এই পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে কিনা? না ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা, কারোর কোনো সমস্যা নাই, তাহলে তাহলে আশা করি বুঝাইতে পারছি কিছুটা হইলেও, তাই না? আমি চেষ্টা করতেছি আর কি। সো জি ভাই। সো এই ট্রান্সফর্ম ইজ ইকুয়াল টু নান যেটা দেয়া আছে, ঠিক আছে? এই নান, এই জিনিসটা আমি নান রাখবো না, কারণ হচ্ছে এই জিনিসটা আমি নান না রেখে আমি এটা কি করতে পারি, ট্রান্সফর্ম ইজ ইকুয়াল টু নন, সো ট্রান্সফর্ম সেলফ ডট ট্রান্সফর্ম, আচ্ছা, প্রথমে নান ভেরিয়েবল দিয়ে পরবর্তীতে আমরা এইখানে ট্রান্সফর্ম জিনিসটা কি সেটার একটা ব্যাখ্যা দিতে পারি, ঠিক আছে? ট্রান্সফর্ম ইজ ইকুয়াল টু, ওকে, এই ট্রান্সফর্মের ব্যাখ্যাটা আমরা এভাবে দিতে পারি যে এই ট্রান্সফর্ম ইজ ইকুয়াল টু নান ট্রান্সফর্ম
সেলফ ডট ট্রান্সফর্ম ওকে। সো এটাকে আমি ব্যাখ্যাটা এভাবে দিব যে এই যে ট্রান্সফর্ম যেটা করতেছি আমি, এটা হচ্ছে আমার ডাটা প্রি প্রসেসিং, এটাকে ডাটা প্রি প্রসেসিং বলা হচ্ছে, ঠিক আছে। ওকে, সো এই ডাটা প্রি প্রসেসিংটা এইভাবে হচ্ছে, এই ডাটা প্রি প্রসেসিংটা এটা হচ্ছে পাইটর্চ আমাদেরকে খুব সহজ করে দিছে। আমরা পাইটর্চের ইয়ে লাইব্রেরি লোড করে আমরা এই কাজটা করতে পারি, যেমন ইম্পোর্ট টর্চ ভিশন ডট ট্রান্সফর্মস টর্চ ভিশন ডট ট্রান্সফর্ম অ্যাজ ট্রান্সফর্মস। কি রে, ওরে আমি মার্ক ডাউন করছি এই জন্য রেসপন্স করতেছে না, সরি। সো এটা হচ্ছে ট্রান্সফর্ম বা প্রি প্রসেসিং এর লাইব্রেরি, বিল্টিং লাইব্রেরি, ঠিক আছে, পাইটর্চের। ওকে, সো আমরা এইটাকে এইখানে কাজে লাগাতে পারি, এই যে ট্রান্সফর্মস ডট, ঠিক আছে, কম্পোজ, এটা মনে রাখবেন, মাথায় রাখবেন আর কি। এইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিতে হয়, এটা আমি এভাবে মনে রাখি আর কি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিতে হয়। প্রত্যেকটা ছবি এক একটা বিভিন্ন ধরনের ডাইমেনশনে থাকে। সো আমরা সাধারণত কি করি, আমাদের মডেলকে দেওয়ার আগে আমরা কি করে থাকি, আমরা হচ্ছে প্রত্যেকটা ছবিকে আমরা একটা ফিক্সড মানে ফিক্সড ডাইমেনশনে রিসাইজ করে থাকি, তাই তো। সেটা কিভাবে করতে পারি, আমরা এই ট্রান্সফর্মস ডট রিসাইজ দিয়ে, ঠিক আছে, ট্রান্সফর্মস ডট আমি ভুল লিখছি এখানে, আবার ভুল লিখলাম, ট্রান্সফর্ম ডট রিসাইজ দিয়ে আমি কত রিসাইজ করতে চাই, আমি এখানে 256 প্রত্যেকটা ছবি 256 তে রিসাইজ করে তারপরে যাব। আর যেটা বলতেছিলাম, ম্যাট্রিক্স আকারে না দিয়ে ইউনিভার্সাল ডাটা টাইপ যেটা, কারণ পাইটর্চ বা পাইটর্চের যত মডেল আছে সবাই কোনো ম্যাট্রিক্স কিছু মানে অত চেনে না, মানে ম্যাট্রিক্সকে চেনে না, হ্যাঁ এটা সত্যি কথা। আপনার ম্যাট্রিক্সকে চেনাইতে হলে আপনার নামপাই ইম্পোর্ট করা লাগবে, অত ঝামেলার মধ্যে না যে আমরা খুব সহজে কাজ করতে পারি। এখানে ট্রান্সফর্ম দিয়ে আমি এটাকে টু টেন্সরে কনভার্ট করে ফেলতে পারি, ঠিক আছে, মানে প্রত্যেকটা ইমেজ যারা যারা যাবে তারা, বা মাস্ক যারাই যাবে তারা টেন্সর আকারে তারা রিপ্রেজেন্ট হবে, ঠিক আছে। এছাড়াও আপনি আরেকটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে আপনার ট্রান্সফর্মস ডট নর্মালাইজ করতে পারেন, ঠিক আছে। নর্মালাইজের মধ্যে হচ্ছে আপনার মনে করেন কি যে এখানে মিন থাকে, ঠিক আছে, আপনার মিন বুঝতে গেলে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বুঝতে গেলে স্ট্যাটিস্টিক্স বোঝা লাগবে, স্ট্যাটিস্টিক্স, আর সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিবিউশন বোঝা লাগবে। এই জন্যই থিওরি অফ মেশিন লার্নিং এ আপনারা একটু হাত বুলাবেন বা চোখ বুলাবেন, সরি, যে মিন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেন, কি কাজে লাগে বা কি হয়। এরপরে এই যে ট্রান্সফর্মটা আছে, এরপরে এই ট্রান্সফর্ম হচ্ছে আমরা এইখানেই সেলফ ডট ট্রান্সফর্ম, এখানে ট্রান্সফর্ম আমরা এখানে কাজে লাগাইতে পারি কিভাবে, এইখানে আমরা যদি ফিক্স ট্রান্সফর্ম ইউজ করি, আমরা ডাইনামিকটা এটা বাদ দিয়ে দিতে পারি, ডাইনামিক বাদ দিয়ে আমরা এটাও বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে, বাদ দিয়ে আমরা এই ট্রান্সফর্মটা আমরা এইখানে কাজে লাগাইতে পারি। সেলফ ট্রান্সফর্ম না দিয়ে আমরা কি করতে পারি, এটাও থাকবে না, আমরা কনস্ট্যান্ট প্রি প্রসেসিং আমরা এখানে করতে পারি, তাই তো। কনস্ট্যান্ট প্রি প্রসেসিং আমরা করতে পারি উপরে ট্রান্সফর্ম, ওকে, এখানে তাহলে আবার ট্রান্সফর্ম লিখতে হবে, ঠিক আছে। এটা আমরা প্রি প্রসেসিং করতে পারি, আমরা মাসটাকেও আমরা কি করতে পারি, আমরা এটার বদলে আমরা 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 প্রি প্রসেস করতে পারি ট্রান্সফর্ম দিয়ে, ঠিক আছে, ট্রান্সফর্ম মাস্ক। ওকে, তাহলে আমার কি হচ্ছে, তাহলে এই ট্রান্সফর্ম যখন হচ্ছে মানে যখন মডেলে ঢুকবে তখন সেক্ষেত্রে প্রত্যেকটা ইমেজ এবং প্রত্যেকটা মাস্কই 256 হিসেবে ঢুকবে, টেন্সর আকারে ঢুকবে, এবং তাদের আলাদা একটা মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে। মিন আপনি দিতে পারেন মানুষজন যেটা দেয় একদম আইডিয়াল মিন ডাটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, সরি এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হয় দেয় হচ্ছে 0.485 এক্স অক্ষের জন্য, 0.485 ফর ওয়াই ডাইমেনশন, RGB 0.485
ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা অনেকটা এইভাবে ইয়ে থাকে, ওরা অনেকটা 0.229 ইউজ করে থাকে। ঠিক আছে, এরকম 3টা RGB চ্যানেলে, প্রত্যেকটা RGB চ্যানেলের আর এর রেড রেড ভ্যালুর আলাদা ডিস্ট্রিবিউশন থাকে, গ্রিন ভ্যালুর আলাদা ডিস্ট্রিবিউশন থাকে, আর হচ্ছে ব্লুর আলাদা ডিস্ট্রিবিউশন থাকে। ওই ডিস্ট্রিবিউশন গুলোকে মানুষ করতে আর কি মনে করেন কি যে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেয়া থাকে। ঠিক আছে, সো এটাকে নরমালাইজ বলা হয়। স্বাভাবিকভাবে নরমালাইজ হচ্ছে, নরমালাইজেশনটাকে আমরা সাধারণত বুঝি হচ্ছে যেটা করি আমরা কি করি 255 দিয়ে ভাগ করি, আমরা এভাবেও নরমালাইজেশনটা করতে পারি। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে কিসের জন্য, একটা সেগমেন্টেশন কাস্টম ক্লাস লিখলাম আমি, তাই তো? সেগমেন্টেশন কাস্টম ক্লাস লিখলাম। আহ এখানে বুঝতে কারো সমস্যা আছে কিনা? হ্যাঁ, না ভাই, কিছুটা ঢুকছে মাথায়, বাকিটা দেখতে হবে। আচ্ছা, ওকে, আস্তে 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 আস্তে, কোনো তাড়াহুড়া নেই, কিচ্ছু নাই। ঠিক আছে, কারণ হচ্ছে খুব ক্রুশিয়াল একটা স্টেজে আমরা কাজ করতেছি, স্টেজ নিয়ে। সো আমার মনে হয় যে এটা খুবই আর কি খুবই ধীরে ধীরে এই জিনিসগুলো বুঝতে হবে। ঠিক আছে, যারা খুব হাই লেভেলের কোডার তারাও মানে আপনার মনে করেন কি যে ডাটা সেট ক্লাস নিয়ে ভোগে। ওকে, ডাটা প্রিপ্রসেস করা, ডাটা প্রসেস করা। সো এইখানে যে জিনিসটা দেখালাম এটার এটা হচ্ছে এটা তো ট্রান্সফর্মস ডট কম্পোজ। আপনারা কি করবেন, আপনারা করবেন হচ্ছে আহ, এক অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে একটা কাস্টম ক্লাস লিখবেন। অবজেক্ট ডিটেকশনের ক্লাস ক্ষেত্রে কাস্টম ক্লাস লিখবেন, যেটা হচ্ছে আমি এখানে বলে দিচ্ছি অ্যাসাইনমেন্ট এটাই আর কি। আমার কি নতুন করে পোস্ট করার কিছু আছে? অ্যাসাইনমেন্ট লিখে পোস্ট করতে হবে এরকম কিছু দরকার হবে? না ভাই। আচ্ছা, সো অবজেক্ট ডিটেকশনের জন্য একটা কাস্টম ক্লাস লিখবেন। কোন ডাটা সেটের ক্ষেত্রে? ডাটা সেট হচ্ছে পাস্কাল ভোক 2017 ডাটা সেট। নিজে দেখবেন, নিজে দেখে কোন কোনগুলো লাগবে আগে এটা আগে এটা প্র্যাকটিস করবেন। এইটা এটা ওকে, এটা আগে লিখি আগে, যে পাস্কাল ভোক ডাটা সেট নামায় মানে ডাউনলোড করে আর কি। পাস্কাল ভোক ডাটা সেট ফর সেগমেন্টেশন ডাউনলোড করে তারপরে হচ্ছে এই ডাটা সেট ক্লাস ইউজ করে আপনি ডাটা লোডার লিখবেন। ডাটা লোডার লেখার পরে তারপরে হচ্ছে আপনি কি করবেন, তারপরে হচ্ছে ইমেজ এবং করেসপন্ডিং মাস্ক প্লট করবেন। তার মানে কি, যে কোনো আপনার একটা হচ্ছে অ্যারে থাকবে, এরকম অ্যারের মধ্যে ইন্ডেক্সিং করে যে কোনো 0 অথবা 1 অথবা 2 যাই দেবেন না কেন, প্রত্যেকটা ছবি ওই ছবির নাম অনুযায়ী এই যে ইমেজ আর এই মাস্ক পাশে করেসপন্ডিং মাস্ক চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে এটা টাস্ক 2 নম্বর টাস্ক হচ্ছে, এটা একটু বৃহৎ টাস্ক। এই বৃহৎ টাস্ক নিয়ে আপনারা ভুল করবেন অবশ্যই, সবার কোড মেলবে তা না। ঠিক আছে, একদম মানে আশেপাশে চ্যাট জিপিটি আছে, এ আছে, তা আছে, ধাপাধাপ বলে দিলে তারা করে দেয়, এটা হইলে হবে না। আপনি কোড লিখলে আমি বুঝতে পারবো আপনি কোড লিখছেন কি না লিখছেন। এগুলো সাবমিশন থাকবে মানে আগামী সপ্তাহের আগেই এই সাবমিশন গুলো আপনারা একটু কাইন্ডলি করে দিবেন। 3 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে অবজেক্ট ডিটেকশন। এইখানে প্লট করবেন হচ্ছে আপনি ইমেজ আর করেসপন্ডিং বাউন্ডিং বক্স বা করেসপন্ডিং অ্যানোটেশন। এটা 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 না করলেও চলবে, এটা আমি পরের দিন দেখাবো, সমস্যা নেই। ঠিক আছে, বাট এটা মাস্ট, প্রথম 1 আর 2 মাস্ট। ওকে, আচ্ছা, আর একটা জিনিস আছে, মানে আপনারা যারা ক্লাসে উপস্থিত আছেন তাদের ক্ষেত্রে তো কিছু বলতেছি না, যারা ক্লাসে উপস্থিত থাকে না শুধু ভিডিও দেখে আর কি, আমি তাদের ক্ষেত্রে বলতে চাই, অনেকে ভিডিও দেখে বলেও মনে হয় না, জাস্ট খালি এনরোল হয়ে আর কি আছে। এটা এটা হচ্ছে তারা তাদের শেখার স্পিয়ার উপরে ডিপেন্ড করে। বাট আমি চাই সবাই হচ্ছে অ্যাসাইনমেন্টটা আর কি মানে সাবমিট করবেন, তাহলে আর কি সবার সাথে একটু মানে বসার চিন্তা করতেছি পরবর্তী ক্লাসে। সবাই ইনশাল্লাহ যারাই ভিডিও দেখতেছেন
সবার কাছে অনুরোধ আর কি, রিকোয়েস্ট, সবাই সাথে আমার একটু মানে আমরা একটু কথা বললাম, আমরা একটু আলোচনা করলাম, ঠিক আছে? পড়ানোর ফাঁকে একটু আলোচনাও অনেকটা আর কি ইয়ে করে আর কি, ঠিক আছে, ইমপ্রুভ করে অনেক কিছু। সো আজকের কোড কি বোঝা গেছে যারা আছেন? কোনো সমস্যা? ওকে, লাইক জি ভাই। ধন্যবাদ। তাহলে যা বুঝছেন, যা না বুঝছেন সব অ্যাসাইনমেন্টে করবেন, ঠিক আছে? আপনি এরকমও লিখে দিতে পারেন, মনে করেন কি আপনি এই কাস্টম ক্লাস লিখতেছেন, লিখতে লিখতে একটা স্টেজে যে আপনি আটকায় গেছেন, তখন আপনি কোশ্চেন লেখা শুরু করবেন ওইখানে, যে ভাইয়া এইটা এখন আমি কোথায় যাব, বা এখন আমি কি করব, বা এটা কেন হচ্ছে, এটা আমি বুঝতেছি না, ঠিক আছে? ওকে, এইভাবে কোশ্চেন আপনার অ্যাসাইনমেন্টে লেখা থাকবে। আমরা যদি 10 জনের অ্যাসাইনমেন্ট অ্যানালাইসিস করতে পারি, আমরা অনেক কিছু শিখতে পারবো, ঠিক আছে? সো পাইথন ক্লাস আমার মনে হয় ডাটা সেট আমরা যদি শেষ করতে পারি, মোটামুটি পাইথনের ওপরে একটা আলাদা ধারণা হয়ে যাবে। এরপরে মানে পাইটর্চের ওপরে এরপরে হচ্ছে বাকি পাইটর্চ আমরা ডিপ লার্নিং করবো আর শিখবো, করবো আর শিখবো, করবো আর শিখবো, মানে এইভাবেই চলবে আর কি, ঠিক আছে? থিওরি প্লাস কোড। ওকে, তাহলে আজকের মতো আলবিদা, ভালো থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রেকর্ডিংটা তাড়াতাড়ি দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ওকে।